আসসালামু আলাইকুম। গুড গুড আফটারনুন। শুভ অপরাহ্ন। কেমন আছো সবাই? কেমন আছো সবাই? আচ্ছা, তোমরা একটু জানাও তো সাউন্ড ঠিক আছে কিনা, তোমরা শুনতে পাচ্ছ কিনা? সাউন্ড ঠিক আছে? ওকে ওকে ওকে, ঠিক আছে। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আসলে আজকে জুমাবার এর জন্য, কারণ সকালে আমাদের আরো দুটি ক্লাস ছিল। জুমাবার এর জন্য একটু লেট হয়েছে, এই জন্য আমি ক্ষমা প্রার্থী তোমাদের কাছে। তোমরা একটু ওয়েট করেছো মনে হয়। ওকে, তোমরা যদি সাউন্ড ঠিক থাকে, তাহলে আমাদের সবকিছু ঠিক থাকে, তাহলে আমরা আমরা আমাদের যেই ক্লাসে যাবো আর কি। ওকে। শুরুতেই, আচ্ছা আমি একটু দেখি হচ্ছে তোমাদের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে কোন জেলা থেকে জয়েন করছে, একটু দেখো তো, একটু জানাও তো কে কোন জেলা থেকে জয়েন করছো। ময়মনসিংহ, ঝিনাইদহ, পাবনা, কুমিল্লা, নোয়াখালী, খুলনা, নেত্রকোনা। ওকে, ঠিক আছে। মানে তার মানে হচ্ছে ভাই 64টা ডিস্ট্রিক্টে তোমরা জয়েন করেছো সবাই। তোমাদেরকে স্বাগতম। আমি প্রথমে আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি। আমি হচ্ছে অ্যাডভোকেট আল মামুন রাসেল। পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে করেছিলাম। এখন বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং ঢাকা জজ কোর্টে আছি, প্র্যাকটিসিং লয়ার হিসেবে আছি। আর বাড়ি হচ্ছে কুমিল্লা। ওকে, তাহলে আমরা আমাদের আজকে, তোমরা জানো আজকে হচ্ছে আমাদের কোনো ফর্মাল কোনো ক্লাস না। আমাদের হচ্ছে যে আজকে এটি হচ্ছে একটা ইন্ট্রোডাক্টরি, এটাকে তুমি ইংলিশে ওরিয়েন্টেশন ক্লাসও বলতে পারো। আমরা আজকে সেটা নিয়ে আলোচনা করব। আজকে তোমাদের ইংলিশে বেসিকলি ইংলিশ কি পড়বা, কিভাবে পড়বা, কোথা থেকে পড়বা, এটা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের বেসিকলি মেইন যে ফর্মাল ক্লাস তোমাদের সামনে হয়তো নোটিশে তোমরা পাবা। ফর্মাল ক্লাসের শিডিউল তোমরা পাবা। তোমরা তোমাদের ফর্মাল যে ক্লাস হবে সেই ক্লাসে আমরা E1, E2, E3, E4 এভাবে করে তোমাদের বিভিন্ন টপিক করে তোমাদের ক্লাস হবে। E1 এ এক ধরনের টপিক থাকবে, E2 তে এক ধরনের টপিক থাকবে, এটা নিয়ে আমাদের ক্লাস হবে। আজকে যেটা বেসিকলি তোমাদের আছে প্রাথমিক ইন্ট্রোডাক্টরি, তোমরা কিভাবে পড়বা এখন থেকে শুরু করবা। যেহেতু হচ্ছে তোমাদের এক্সাম একেবারে কাছাকাছি চলে আসছে, যেহেতু তোমাদের এসএসসি পরীক্ষা হবে না, তোমরা আর ইতিপূর্বে তোমাদের অনেকেই ক্লাস করেছে। আমরা অলরেডি প্রায় 4-5টা ব্যাচ শেষ করেছি আমরা। যারা হচ্ছে তোমরা যখন ইন্টার পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তারা তখন তোমাদের এই অ্যাডমিশন টেস্টের পড়াশোনা শেষ করে ফেলেছে। তো সুতরাং তোমরা একদিক থেকে তোমরা একটু পিছনে পড়ে আছো। এই জন্য তোমাদেরকে এখন থেকে কিভাবে পড়বা, পিছনে বলতে একেবারেই পিছনে পড়ো নাই। তোমরা যদি এখন থেকে প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত, ইউ মাস্ট মাইন্ড দিস ইজ দ্য বিগিনিং, দিস দ্য ভেরি ভেরি বিগিনিং অফ ইউর লাইফ, অফ ইউর, তোমার যে এক্সাম আছে, এক্সামের জন্য মাত্র শুরু হয়েছে তোমাদের সময়। এই সময়টা প্রত্যেকটা সময় যদি তোমরা কাজে লাগাইতে পারো, তাহলে তোমরা ভালো করবা, এটা আমার বিশ্বাস। আজকে তোমাদের ইংরেজিতে বেসিকলি তোমরা জানো 25 মার্কস হচ্ছে ইংলিশ এবং জিকে তে, যারা নলেজ এবং ইংলিশ হচ্ছে 25 মার্কস। এই 25 এর মধ্যে যারা, আমরা দেখেছি বেসিকলি এই দুটি সাবজেক্টে কম্পিটিশন একটু বেশি হয়। কারণ তোমরা যারা সায়েন্স স্টুডেন্ট, তোমরা বেসিকলি কম্পায়ারলি, আমি উইক বলবো না, তোমাদেরকে আমি বলবো যে তোমরা কম সময় দিয়েছো ইংরেজি এবং জিকে তে, কম সময় দিয়েছো। তোমরা বেশি তোমাদের যে বিজ্ঞান যে সাবজেক্ট গুলো আছে, এগুলোতে তোমরা বেশি সময় দিয়েছো, এখানে তোমরা কম্পায়ারলি কম সময় দিয়েছো। এই যে কম সময় দেওয়া, এই কম সময় দেওয়ার কারণেই তোমরা অনেকগুলো টপিক বা সবকিছু মিলে তোমরা একটু পেছনে পড়ে আছো। কিন্তু আমরা আমাদের অভিজ্ঞতা যেটা বলে, আমি প্রায় আজকে 10 বছর অ্যাডমিশন টেস্টের স্টুডেন্ট পড়াই, প্রায় 10 বছর ধরে, 2010 সাল থেকে আমি পড়াই। সে আমার অভিজ্ঞতা যেটি বলে, এবং মেডিকেল তোমাদের তোমাদের জন্য যেটি আমি বলবো সেটি হচ্ছে, আমার অভিজ্ঞতা যেটি বলে সেটি হচ্ছে, যারা ইংরেজি এবং জিকে তে তোমরা কম্পাইলি, তোমাদের যে কম্পিটিটিভ এক্সামটা হবে, তোমাদের যে পরীক্ষা হবে, পরীক্ষায় তোমরা সবাই নাম্বার কিন্তু তোমাদের কাছাকাছি হবে, পার্থক্য বেশি হবে না। তোমাদের বিজ্ঞান যে সাবজেক্ট গুলো আছে, সাবজেক্ট গুলো হচ্ছে সিলেবাস একেবারে স্পেসিফিক হওয়ার কারণে তোমরা তোমাদের নাম্বারে বেশি পার্থক্য হবে না। বিজ্ঞান সাবজেক্টের সাথে তোমাদের নাম্বারে বেশি পার্থক্য, তোমাদের পার্থক্য জায়গাটা হবে, পার্থক্য যেখানে হবে সেটি হচ্ছে ইংরেজি এবং জিকে তে। ইংরেজি এবং জিকে 25 এর মধ্যে যে 20 বা 20-এর অধিক পায়, তাদের জন্য ঢাকা মেডিকেল, কি ঢাকার যে মেডিকেল গুলো আছে তাদের জন্য
এটা নির্দিষ্ট হয়ে যায়। এজন্য তোমাদেরকে পার্থক্য জায়গাটা অনেকে 25-এর মধ্যে অনেকে 10 পায়, 15 পায়, 12 পায়, এভাবে পায়। কিন্তু তুমি যদি ইংরেজি এবং জিকে তে ভালো মার্কস ক্যারি করতে পারো, তাহলে দেখবা যে তোমার জন্য ভালো মেডিকেল তোমার জন্য খুবই সন্নিকটে। এজন্য ইউ হ্যাভ টু এমফাসাইজ ইংলিশ অ্যাজ ওয়েল জিকে। এটির গুরুত্ব তোমাকে একটু বেশি দিতে হবে। কারণ তোমরা এটা এতে পড়ে আসো না। ইংরেজিতে তোমাদের মনে রাখবা যে তোমাদের যে সামনে যে এক্সামটা আছে এটা হচ্ছে একটা কম্পিটিটিভ এক্সাম। তোমরা এতদিন যতগুলো এক্সাম দিয়ে আসছো, প্রত্যেকটা এক্সাম ছিল হচ্ছে যারা প্রশ্ন করতো বা তোমরা যারা পরীক্ষা দিতা, যারা প্রশ্ন করতো তাদের মূল উদ্দেশ্য থাকে তোমাদেরকে পাস করানো। কারণ একটা স্কুলে যদি একটা সাবজেক্টে যদি ধরো ইংলিশে যদি 80% ফেল করে, তাহলে ওই টিচারের ক্রেডিটটা নষ্ট হয়ে যায়। টিচারকে অথরিটি তাকে প্রশ্ন করে, এই জন্য সে প্রশ্ন করে যেন পাস রেখে তারপরে কঠিন করে, যেন স্টুডেন্টরা পাস করতে পারে। তারপরে ধরো হচ্ছে তোমাদের এসএসসি পরীক্ষা যদি হচ্ছে 80% ফেল করে, তাহলে কিন্তু শিক্ষা বোর্ডের অপমান। এই জন্য শিক্ষা বোর্ড যখন প্রশ্ন করে তখন তারা তোমাদেরকে ধরে প্রশ্ন করে যে এতটুকু পর্যন্ত তোমরা করতে পারো, এতটুকু পর্যন্ত তোমাদেরকে রেখে। কিন্তু তোমাদের এই যে কম্পিটিটিভ এক্সাম, এটা প্রথম তোমরা ফেস করবা, সামনে যে কম্পিটিটিভ এক্সামটা আসছে, এই এই এক্সামে দে মেক কোশ্চেন টু রিজেক্ট ইউ। আমি কোট এন্ড আনকোট করে বলছি, দে মেক কোশ্চেন টু রিজেক্ট ইউ। তারা প্রশ্ন করে তোমাদেরকে ফেল করানোর জন্য, তারা প্রশ্ন করবে তোমাকে ফেল করানোর জন্য। কারণ তুমি যদি এসএসসি তে যদি এইচএসসি বা এসএসসি তে যদি তোমার 1 লক্ষ প্লাস পায়, শিক্ষা বোর্ডে কোনো সমস্যা নেই। কিন্তু তোমার যদি 1 লক্ষ যদি মেডিকেলের চান্স পায়, তাহলে তো খুব ভয়াবহ অবস্থা হবে। তখন হচ্ছে তোমাকে রেটিনাকে মেডিকেল কলেজ ঘোষণা করে দিতে হবে। কারণ কোথায় পড়বে? এত কলেজ তো নেই। এই জন্য তোমাদেরকে যেটি বলবো সেটি হচ্ছে, তোমাদেরকে তারা কোশ্চেন করবে, তোমাদেরকে অনেক ধরনের, মানে যেন তোমরা প্রবলেমে পড়ো, যেন তোমরা উত্তরটা ভুল করো। এই জন্য তারা বিভিন্ন প্যাটার্নে তোমাদেরকে প্রশ্ন করবে, বিভিন্ন আঙ্গিকে তারা প্রশ্ন করবে। এই জন্য এই ক্ষেত্রে তোমাদেরকে একটু সচেতন রাখতে হবে। খুব সহজে যে প্রশ্নটা খুব সহজ আসবে, মনে করবে যে এটা সহজ নয়। এই প্রশ্নটা করছে হচ্ছে তোমাকে কনফিউজড করার জন্য। এই জন্য এই কম্পিটিটিভ এক্সামে তোমাদেরকে খুব সচেতন থাকতে হবে, সবাই মিলে খুবই সচেতন থাকতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, তোমাদের ইংলিশের মধ্যে তোমরা যে 12 বছর ধরে যে ইংরেজি পড়ে আসছো, তোমাদের ইংলিশে 2 ধরনের পড়াশোনা আছে। একটা হচ্ছে মেমোরাইজিং, আর একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। কিছু জিনিস তোমাকে মেমোরাইজ করতে হবে, আর কিছু জিনিস তোমাকে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে, বুঝতে হবে। মেমোরাইজিং এর বিষয় হচ্ছে কোনগুলো তোমাকে মেমোরাইজ করতে হবে। যার ধরো কিছু যেমন হচ্ছে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, সিনোনিমস অ্যান্টোনিমস আছে, প্রবাদ আছে, ট্রান্সলেশন আছে। এই তারপর হচ্ছে এগুলো হচ্ছে তোমাকে মুখস্থ করতে হবে। প্রেসিডিয়ামস আছে, তারপর গ্রুপ ভার্ব আছে, এগুলো তোমাকে মেমোরাইজ করতে হবে। আর আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে টেন্স আছে, ভার্বস ফর্ম ভার্ব আছে, ভয়েস আছে, নারেশন আছে। এই জিনিসগুলো হচ্ছে তোমাদেরকে বুঝতে হবে। এই জন্য আমরা যেগুলো মেমোরাইজিং, এগুলো আমরা কৌশল বলে দেবো কিভাবে তুমি মনে রাখবা। আর যেগুলো আন্ডারস্ট্যান্ডিং, এগুলো আমরা বুঝিয়ে দিব কিভাবে তোমরা বুঝবা। এখন ব্যাপার হচ্ছে, তোমরা আজকে 12 বছর ধরে যে পড়াশোনা করে আসছো, ইংরেজিটা পড়ে আসছো, এখন পর্যন্ত তোমাদের ইংরেজি ভীতিটা তোমাদের মধ্যে কাটেনি, তোমরা ভয় পাও। অথচ ইংরেজি যে আন্তর্জাতিক ভাষা হয়েছে তার একটি মাত্র কারণ, সেটি হচ্ছে ফ্লেক্সিবিলিটি, সহজত্ব। সহজত্বের কারণে ইংরেজি কিন্তু তোমার আন্তর্জাতিক ভাষা হয়েছে। এই জন্য আমাদের কাছে একটা ভয় কাজ করে, ইংরেজিটা অনেক কঠিন। এই ভয়ের কারণে আমরা পরীক্ষা ভালো করতে পারি না। তোমাদের ভয় দূর করতে হবে। তোমরা দেখো, আমাদের যে ভাষাকে আমরা সহজ মনে করি, সেটা হচ্ছে বাংলা ভাষা। বাংলা ভাষা হচ্ছে বর্ণ হচ্ছে তোমার প্রায় 50টি, আর ইংরেজিতে বর্ণ হচ্ছে 26টি, 24টি বেশি বর্ণ। তারপর হচ্ছে তুমি দেখো হচ্ছে ভাওয়েল, ইংরেজিতে ভাওয়েল হচ্ছে 5টি, অথচ বাংলা স্বরবর্ণ যেটি বলে স্বরবর্ণ 11টি, সবকিছু বেশি। তারপরে বাংলা যুক্ত বর্ণ আছে, একটার উপর আরেকটা আছে, বোঝা খুবই মুশকিল। কিন্তু ইংরেজিতে কোনো যুক্ত বর্ণ, এর উপর বি উঠবে না, বি এর উপর ডি উঠবে না, কখনো উঠবে না। তাহলে ভাষার একেবারে সহজ বলে আন্তর্জাতিক ভাষা হয়েছে। এটা তোমাকে ওন করতে হবে, তোমাকে লালন করতে হবে, তোমাকে অন্তরে লালন করতে হবে, ধারণ করতে হবে। যদি তুমি লালন ধারণ পালন করতে পারো, দেখবে তুমি খুব সহজে ইংরেজি ভালো করতে পারবা। এখন হচ্ছে আমরা মূল টপিকে আসি। তোমরা যে ইংরেজি পড়ে আসছো, 12 বছর ধরে পড়ে আসছো, 12 বছর ধরে পড়ে আসছো, এই ইংরেজি সমস্যা হচ্ছে অনেক রুলস, এ নাম্বার অফ রুলস রেগুলেশন গিভেন ইন ইউর বুক, বাট ইউ হ্যাভ নট এ সাফিসিয়েন্ট টাইম টু ইনভেস্ট ইন ফেভার অফ ইংলিশ। তোমার ইংলিশে সময় দেওয়ার মতো সময় কিন্তু তোমার নেই। প্রচুর রুলস রেগুলেশন আছে তোমার ইংলিশে। এই জন্য তোমরা যেটি করতে হবে সেটি হচ্ছে, আমরা যেটা চেষ্টা করবো তোমাদেরকে, ইংলিশে যে টপিক গুলো আছে, টপিকগুলো বিভিন্ন ছন্দে, গল্পে, বিভিন্ন কৌশলে পড়ানো, যাতে করে খুব সহজে তোমরা ভালো করতে পারো ইংলিশটাকে। একটু কৌশলে পড়াবো। যেগুলো মেমোরাইজিং এর বিষয় আছে, এগুলো একটু কৌশলে পড়াবো। আন্ডারস্ট্যান্ডিং এর বিষয় আছে, এখানে অনেকগুলো রুলস রেগুলেশন, কিভাবে অনেকগুলো রুলস রেগুলেশন একসাথে আমি মনে রাখতে পারি, সেই বিষয়গুলো তোমাদেরকে আমরা
চেষ্টা করব খুব সহজ করে পড়ানোর জন্য। ধরো তোমরা যারা ইংরেজি পড়ে আসছো, আমি তোমাদেরকে বলছি তোমরা যে 12 বছর ধরে ইংরেজি পড়ে আসছো, এই ইংরেজি আর বর্তমান ইংরেজির মধ্যে একটা পার্থক্য আছে। তোমরা আগে যে নাউন যাকে নাউন বলতা সে এখন কিন্তু নাউন নেই। আগে তোমরা যাকে অ্যাডজেক্টিভ বলতা, আগে যাকে তোমরা অ্যাডভার্ব বলতা সে কিন্তু এখন অ্যাডভার্ব নেই, সে ভিন্ন আকার ধারণ করেছে। আমি জাস্ট তোমাদেরকে একটু তোমাদেরকে দেখার জন্য আমি কয়েকটা প্রশ্ন করবো, দেখি তোমরা পার্সিভ স্পিচ পারো কিনা। আমি একটা প্রশ্ন করি, চ্যাটটা অন করে দিলে হবে। আচ্ছা আমাকে বলো তো, আমি যদি বলি ঢাকা মেডিকেল ইজ ফেমাস মেডিকেল কলেজ, আমি যদি বলি ঢাকা এই বাক্যে কোন পার্টস অফ স্পিচ একটু বলো তো, চ্যাটটা একটু অন করে দেন। ঢাকা মেডিকেল কলেজ ইজ ফেমাস মেডিকেল কলেজ, এখানে ঢাকা শব্দটি কোন পার্টস অফ স্পিচ? তোমরা কিন্তু ক্লাস 2 থেকে পার্টস অফ স্পিচ পড়ছো। চ্যাটটা একটু অন করে দেন। চ্যাটটা একটু অন করে দেন। প্যানেলিস্ট কেউ নেই? নাজিব ভাই, জাহাঙ্গীর ভাই নেই? ভাই আছি আছি শামিম। জি জি, চেকটা একটু অন করে দেন। শামিম ভাই চেকটা একটু অন করে দেন। চেটিং অন করেছেন? আচ্ছা ওকে, করা হয়েছে ভাই, করা হয়েছে। হ্যাঁ করা হয়েছে। ওকে, তোমরা আমাকে একটু বলো ঢাকা মেডিকেল ইজ ফেমাস মেডিকেল কলেজ, এখানে ঢাকা শব্দটি কোন পার্সন স্পিচ? ওকে ওকে, নাও নাও নাও, এক দুজন অ্যাডজেক্টিভ। ওকে ঠিক আছে, আমি আরেকটা কোশ্চেন করি। আমি যদি বলি ব্লেসিং কামস ফ্রম অ্যাবাভ, ব্লেসিং কামস ফ্রম অ্যাবাভ, আমাকে বলো অ্যাবাভ শব্দটা কোন পার্সন স্পিচ? অ্যাডভার্ব, প্রিপোজিশন। ওকে 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 ঠিক আছে। আচ্ছা আমি যদি বলি হিজ বুক ইজ নাইস বা হিজ পেন ইজ নাইস, তার কলমটা খুবই সুন্দর, এখানে হিজ শব্দটা কোন পার্সন স্পিচ একটু বলো তো, হিজ শব্দটা কোন পার্সন স্পিচ? হিজ শব্দটা কোন পার্সন? প্রোনাউন, প্রোনাউন। ওকে, প্রোনাউন। ঠিক আছে ওকে, তার মানে আমরা বুঝতে পারলাম যে তোমরা এখনো পর্যন্ত যে 12 বছর ধরে যে পড়াটা করে আসছো, কোনো কিছু নামকে নাউন বলে, নামের পরিবর্তে যেটি ব্যবহার হয় সেটি প্রোনাউন, এই পড়ার মধ্যে তোমরা আছো। বাট তোমরা তোমরা ওকে ঠিক আছে, চ্যাটটা অফ করে দেন। আমরা ঠিক আছে, শোনো তোমরা যে নাউনটা যেটা পড়ে আসছো, এবার আমরা আসি। আমি তোমাদেরকে আগেই প্রথমে বলেছি তোমরা যেটা পড়ে আসছো আগে, এটা এখন কাজ করবে না। তোমরা জায়গাকে নাউন, কোনো কিছু নামকে নাউন বলে, নামের পরিবর্তে যেটি ব্যবহার হয় সেটি প্রোনাউন, এখন সেটি আর কাজ করবে না। হ্যাঁ, এখন সেটি আর কাজ করবে না। দেখো তোমাদের মনে রাখবে পার্সিভ স্পিচ যদি আনসার করতে হয় তোমাদেরকে যেটি মনে রাখতে হবে সেটি হচ্ছে পার্সিভ স্পিচের যে শব্দটা তোমাকে আনসার করতে বলা হবে সেই শব্দের দিকে তাকাবা না, তাকাবো হচ্ছে তার পাশের শব্দের দিকে, বা তাকাবো হচ্ছে তার পাশের শব্দের দিকে। পাশের শব্দের দিকে কেমন? ধরো ঢাকা মেডিকেল, তুমি যখন মেডিকেল একটা নাউন, ঢাকা একটা নাউন, দুইটা নাউন, দুইটি নাউন যখন একসাথে হয়, দুইটি নাউন যখন একসাথে হয় তাহলে প্রথম নাউনটি অ্যাডজেক্টিভ হয়ে যায়। তার মানে নাও মনে রাখবা পার্সিভ স্পিচ যদি তোমাকে আনসার করতে হয় তোমাকে অবশ্যই তার পাশের জনের দিকে তাকাতে হবে। পাশের জন্য মানে নাউনের পাশের জনের দিকে তাকাতে হবে। কেমন? ধরো একটা মেয়ে, আমি একটা এক্সাম্পল দিই তোমাদের খুব সহজ হবে। একটা এক্সাম্পল, একটা মেয়ে, মেয়ে তার পরিচয় হচ্ছে মেয়ে। সে যখন তার বা মায়ের সাথে বসে তখন তার পরিচয় হয় কন্যা। সে যখন তার ভাইয়ের সাথে বসে তখন তার পরিচয় হয় বোন। সে যখন তার হাজবেন্ডের সাথে বসে তখন তার পরিচয় স্ত্রী। বলে একটা মেয়ে তার তিনটা রূপের পরিবর্তন হয়েছে, তিনটা পরিচয় পরিবর্তন হয়েছে। এটা কেন হয়েছে? তার পাশের পরিবর্তনের কারণে তার পরিচয় পরিবর্তন হয়েছে, কিন্তু মৌলিকগতভাবে সে একটা মেয়ে। তেমনি পার্সিভ স্পিচও সেম, তোমার একটা পাশের পরিবর্তনের কারণে তার পার্সিভ স্পিচে পরিবর্তন হবে, মৌলিকগতভাবে সে ঠিক থাকবে কিন্তু
এই বাক্যের মধ্যে তার পরিচয় পরিবর্তন হয়ে যাবে। এই বাক্যের মধ্যে তার পরিচয় পরিবর্তন হয়ে যাবে। যেমন আমি যখন বলি ঢাকা মেডিকেল ইজ ফেমাস মেডিকেল, ঢাকা মেডিকেল, মেডিকেল একটা নাউন, ঢাকা একটা নাউন, নাউনের পূর্বে নাউন আসে। আমরা বলেছি নাউনের পূর্বে যদি নাউন আসে সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এটা মনে রাখার কৌশল হিসাবে তোমাদেরকে আমি বলি, নাউনের পূর্বে যদি আসে প্রাণ, সে প্রাণ হয়ে যাবে সম্মান। প্রাণ মানে PRAN, প্রাণ, প্রাণ, PRAN, প্রাণ, প্রাণ হয়ে যাবে সম্মান, সম্মান মানে অ্যাডজেক্টিভ। নাউনের পূর্বে যদি আসে প্রাণ, সে প্রাণ হয়ে যাবে সম্মান, সম্মান মানে অ্যাডজেক্টিভ। এটা কোট এন্ড আনকোট করে তোমরা একটু লিখে রাখো। নাউনের পূর্বে যদি আসে প্রাণ, সে প্রাণ হয়ে যাবে সম্মান, সম্মান মানে অ্যাডজেক্টিভ। নাউনের পূর্বে কি হবে যদি আসে প্রাণ, প্রাণ মানে PR মানে প্রোনাউন, A মানে আর্টিকেল, N মানে নাউন। PR মানে প্রোনাউন, A মানে আর্টিকেল, N মানে নাউন। নাউনের পূর্বে যদি প্রোনাউন আর্টিকেল নাউন আসে তাহলে সেটি হয়ে যাবে অ্যাডজেক্টিভ। তাহলে দেখো হিজ পেন ইজ নাইস, পেনটা হচ্ছে কি নাউন, নাউনের পূর্বে কি প্রোনাউনটি হয়ে যাবে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে হি শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঢাকা মেডিকেল আমি যদি বলি ঢাকা মেডিকেল, তাহলে ঢাকা শব্দটা হচ্ছে তোমাদের একবার এক্সামে আসছিল ইটস তামিম ব্যাট, এবার পরীক্ষা আসছিল, বলা হলো এই বাক্যে তামিম, তোমাদের মেডিকেল কলেজ এক্সামে বলা হলো তামিম শব্দটা এই বাক্যে কি, তামিম শব্দটা এই বাক্যে কি বলা আসলো। প্রথম যে অপশনটা ছিল সেই অপশনটা ছিল নাউন, এবং তোমাদের 99% স্টুডেন্টে এটাকে নাউন দিয়েছে, কিন্তু এটা ভুল। কারণ ব্যাট শব্দটা নাউন, তামিম শব্দটা নাউন। তাহলে নাউনের আগে যদি নাউন আসে সেটি হয়ে যায় অ্যাডজেক্টিভ। তাহলে তামিম শব্দটা এখানে অ্যাডজেক্টিভ হওয়ার কথা ছিল, কিন্তু তোমরা দিয়েছে নাউন। আর পরীক্ষা অথরিটি যারা, তারা তোমাদের ভুল করার জন্য টোপ দিয়েছে, সেই টোপের মধ্যে তোমাকে নাউনকে প্রথম অপশনটা দিয়েছে নাউন, যেন তোমরা শুরুতে ভুল করো, শুরুতে ভুল করো, বুঝছো। প্রাণ, প্রাণ মানে PR মানে প্রোনাউন, A মানে আর্টিকেল, N মানে নাউন। আমি জাস্ট হচ্ছে তোমাদেরকে জাস্ট শেয়ার করছি এগুলো। যখন আমরা পার্সপেক্টিভ স্পিচ, যখন আমাদের টপিক আসবে, যখন তোমাদের ইংলিশের টপিক গুলো আসবে পার্সপেক্টিভ স্পিচের পার্টে, আমরা চেষ্টা করব তোমাদেরকে এগুলো, তোমাদের স্লাইড থাকবে তখন। এখন হতাশার কিছু নেই, আজকে ইন্ট্রোডাক্টরি ক্লাস, এর জন্য আমরা কোনো স্লাইড রাখিনি। তখন তোমাদের স্লাইড থাকবে, স্লাইডে সবকিছু প্রাণের কি হবে, কোনটা কি শব্দ হবে সেটা তোমরা স্লাইডে পেয়ে যাবা, খুব সহজে তোমরা তখন বুঝতে পারবা। এখন জাস্ট যেটা শুনে রাখো যে, তাহলে দেখো আমি যদি ব্লেসিং কামস ফ্রম অ্যাবাভ, মনে রাখবা যে তিনটি শব্দের পরে যদি একটি শব্দ থাকে, তিনটি জিনিসের পরে যদি একটি শব্দ থাকে সেটা হচ্ছে নাউন। আমি ছন্দটা এখন আর বললাম না, তিনটি জিনিসই বলতে হচ্ছে, তার মধ্যে একটি হচ্ছে প্রিপোজিশন। ফ্রম একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পর একটা শব্দ আছে সেটা অ্যাবাভ, অ্যাবাভটা হবে এখানে নাউন। ঠিক আছে, যেমন তোমাদের পরীক্ষা ছিল ডক্টর টোক দ্য রাউন্ড, টোক দ্য রাউন্ড, এখানে বলো রাউন্ড শব্দটা কি, ডক্টর টোক দ্য রাউন্ড, রাউন্ড শব্দটা কি, দা একটা আর্টিকেল, আর্টিকেলের পর একটা শব্দ রাউন্ড আসছে, এই জন্য রাউন্ড হচ্ছে এখানে নাউন। এটাও ছন্দ আছে, আমরা এই বিষয়ে পরে আলোচনা করব। আমরা জাস্ট তোমাদেরকে যেটি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এই তোমাদের পার্সপেক্টিভ স্পিচের আগে যে বই পড়ে আসছো, তোমাদের কনফিডেন্স লেভেলটা কোথায় আছে? তোমরা তো ভাবছো যে আমরা তো সবই পারি, সবই পড়ে আসছি, এগুলো সবকিছু আমার নখদর্পণে, এগুলো সবকিছু 12 বছর ধরে পড়েছি, এখন সুতরাং পারবো না কেন, এই ধারণাটা থেকে তোমাদেরকে বেরিয়ে আসতে হবে। তোমাদের প্রিপারেশন সেভাবে নিতে হবে, তোমাদের প্রস্তুতি সেভাবে নিতে হবে। এই জন্য জাস্ট হচ্ছে তোমাদের লেভেল, এখানে তোমরা যারা জয়েন করেছো, আমি বাংলাদেশের টপ অনেক কলেজগুলোর স্টুডেন্ট এখানে আছো, পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গাতে জয়েন করেছো, কিন্তু তোমরা এখন পার্সপেক্টিভ স্পিচটা ভুল করছো, পার্সপেক্টিভ স্পিচ ভুল করছো, 99% ভুল করেছে, 1-2% আমরা দেখেছি পেরেছো। তার মানে দেখো তোমার লেভেলটা এখন পর্যন্ত কোথায় আছে। অথচ পার্সপেক্টিভ স্পিচে 2-3টা কোশ্চেন থাকেই, তুমি একটা কোশ্চেন ভুল করবা অনেক পিছনে পড়ে যাবা। একটা কোশ্চেনের জন্য অনেকে মেডিকেলে চান্স পায়, আবার একটা কোশ্চেন খারাপ করার কারণে অনেকে চান্স পায় না। কেউ 69 পেয়ে চান্স পাচ্ছে, কেউ 70 পেয়ে চান্স পাচ্ছে, 70 পেয়ে চান্স পাচ্ছে, 69 পেয়ে চান্স পাচ্ছে না। তাহলে দেখো একটা মার্কসের জন্য তোমার চান্স পাবা কি পাবা না, মেডিকেলে পড়বা কি পড়বা না, এটা হয়ে যাবে। এই জন্য তোমাদেরকে গুরুত্ব আরোপটা সেভাবে করতে হবে। এই জন্য আমরা আন্ডারস্ট্যান্ডিং এর ভিতরে পার্সপেক্টিভ স্পিচ তোমাদেরকে পড়াবো, রাইটস ফর্ম অফ ভার্ব পড়াবো তোমাদেরকে। সেখানে তোমরা অনেকগুলো রুলস, প্রায় 150-এর মতো রুলস আছে না, কিন্তু আমাদের কাছে একটা রুলস আছে, আমরা একটা পিলার রাখবো। এই পিলারটা যদি তোমার মনে থাকে, প্রায় 32টা রাইটস ফর্ম অফ ভার্ব তোমার মনে থাকবে। এটা এর মধ্যে আমরা যখন পড়াবো তখন সেখানে তোমাদেরকে বলবো। তোমরা ভয়েস পড়েছো, ভয়েসে অনেক রুলস রেগুলেশন আছে, কিন্তু আমরা কবিতা 4টি লাইনের মাধ্যমে তোমাদের ভয়েসটা শেষ করবো। অ্যাক্টিভে আছে যা, প্যাসিভে হবে তা, প্যাসিভ তুমি এগিয়ে চলো, ভিভার্ব আছে তোমার সাথে, ভিভার্ব তুমি এগিয়ে চলো, ভি3 আছে তোমার সাথে।
এভাবে করে আমরা ভয়েসকে খুব কৌশলে 4-5টা লাইনের মাধ্যমে তোমরা খুব সহজে যে কোনো কঠিন ভয়েস আসুক তোমরা সমাধান করতে পারবা। তোমাদের আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আমরা সেভাবে বিভিন্ন আমরা চেষ্টা করব তোমাদেরকে যে যে টপিক গুলো তোমরা পড়েছো প্রত্যেকটা টপিক টেন্স করবা তোমরা হচ্ছে, যেমন টেন্সের মধ্যে তোমাদের ট্রান্সলেশন আছে। ট্রান্সলেশনের মধ্যে তোমাদের যেটি প্রবলেম হয়, যেমন আমি ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছিলাম, এই দুইটার মধ্যে পার্থক্য কি কেউ বলতে পারবা? আমি ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছিলাম, কোনটা কোন টেন্স কেউ বলতে পারবা? একটু চ্যাটটা অন করে দেন। আমি ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছিলাম, বলো তো। আমি ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছিলাম। আচ্ছা, আমি যদি তোমাকে একটা ট্রান্সলেশন বলি যে আমি আজ রাতে আমি আজ রাতে বাড়ি যাচ্ছি, এটা কোন টেন্স দেখি একটু বলো তো। আমি আজ রাতে বাড়ি যাচ্ছি, আমি আজ রাতে বাড়ি যাচ্ছি, এটা কোন টেন্স? আমি আজ রাতে বাড়ি যাচ্ছি, ফিউচার ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওকে, ঠিক আছে, ওকে ঠিক আছে। তার মানে দেখো, ট্রান্সলেশন যদি তোমাদের এক্সামে আসে, তোমরা টেন্স বলা হয় যে জানেন না টেন্স তার না ইংলিশে কোনো সেন্স। তোমরা টেন্সটা এত বেশি পড়ে আসছো, এতবার পড়েছো, সেই টেন্সে তোমরা আজকে কনফিউজ, যে কেউ লিখছো ফিউচার কন্টিনিউয়াস, কেউ লিখলো প্রেজেন্ট কন্টিনিউয়াস, কেউ লিখছো পাস্ট ইনডেফিনিট, কেউ লিখছো ফিউচার ইনডেফিনিট। তাহলে দেখো এই টেন্সটা এত বেশি তোমরা পড়েছো, ছোটস্থ আছে, এরপরও তোমরা ভুল করছো, মানে ভয়াবহ ভুল করছো। কেউ লিখলে আই উইল গো টু হোম টু নাইট, হ্যাঁ, একজনে লিখলে আই উইল গো টু হোম টু নাইট। মনে রাখবা, হোম এর আগে কখনো টু হবে না, হোম এর আগে 4টি শব্দের পূর্বে কখনো টু হয় না। হেয়ার, দেয়ার, হোম, অ্যাব্রোড, হেয়ার, দেয়ার, হোম, অ্যাব্রোড, এই 4টি শব্দের পূর্বে কখনো টু হবে না। আম গোয়িং টু অ্যাব্রোড বলতে পারবে না, আম গোয়িং অ্যাব্রোড, এটা তোমাদের কারেক্ট সেন্টেন্সে আসে। তোমাদের একবার এক্সামে আসছিল, আম গোয়িং হোম হবে, আম গোয়িং টু হোম হবে না, কারণ হোম শব্দের আগে টু হবে না। হেয়ার, কাম টু হেয়ার বলবা না, কাম হেয়ার। গো টু দেয়ার বলবা না, গো দেয়ার। এই 4টি শব্দের পূর্বে কখনো টু হবে না। আচ্ছা যাক, ওইটা বিষয় না, এটা একজন লিখলা, এই জন্য আমি এটা আনসার করলাম। দেখো, আমি আজ রাতে বাড়ি যাচ্ছি, মনে রাখবা যে কাছাকাছি অতীত এবং কাছাকাছি ভবিষ্যৎ। কাছাকাছি অতীত যদি হয় সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, আর কাছাকাছি ভবিষ্যৎ যদি হয় সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কাছাকাছি ভবিষ্যৎ যদি হয় সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে আম গোয়িং। আর কাছাকাছি অতীত যদি হয়, যেমন আমি যদি বলি আমি ভাত খেয়েছি, আমি কিন্তু অলরেডি খাওয়া শেষ করে ফেলেছি, তার মানে কাছাকাছি অতীত, মাত্র খেয়েছি। যদি আমি সকালে খাই তাহলে আমি কি বলবো আমি ভাত খেয়েছি? আমি বললাম ভাই আমি ভাত খেয়েছিলাম। তাহলে দেখো, তুমি খেয়েছো, একটা হচ্ছে খেয়েছি আর একটা হচ্ছে খেয়েছিলাম, দুটোর মধ্যে পার্থক্য আছে। কাছাকাছি অতীত প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর কাছাকাছি ভবিষ্যৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন কথা হচ্ছে, আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খেয়েছি। সহজ ভাষায় তোমাদের যদি মনে করো, লম্ব, ল ম ব, লম্ব, লম্ব পড়ছো না তোমরা ম্যাথের লম্ব বলেছো না, লম্ব, ল ম ব, লম্ব। লম্বর মধ্যে ল আর ম যদি আসে সেটা পাস্ট, ব আসলে ফিউচার, আর ল ম ব যদি না আসে তাহলে প্রেজেন্ট। কথা বুঝো নাই? মানে আমি বলেছি কাছাকাছি অতীত যদি হয় তাহলে কাছাকাছি অতীত হলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে কতটুকু কাছাকাছি অতীত হবে সেটা তো আমি জানি না, কতটুকু কাছাকাছি অতীত হবে, আমার কাছাকাছি অতীতটা কতটুকু হবে। আবার কাছাকাছি ভবিষ্যৎ যদি হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে কাছাকাছি ভবিষ্যৎ কতটুকু কাছাকাছি হবে এটা কোনো ডেফিনিশন নেই। তাহলে আমি কিভাবে পারবো? আমি তোমাদেরকে কৌশলে বলে দিচ্ছি। লম্ব, ল ম ব, লম্ব, ল ম, ল আর ম, লম্বর মধ্যে ল আর ম আসলে পাস্ট, ব আসলে ফিউচার, আর এই তিনটি না আসলে প্রেজেন্ট ফর্ম। তাহলে দেখো, আমি যদি বলি আমি ভাত খেয়েছি, লাস্টে আছে ছি, ল ম ব কোনোটাই নেই, তার মানে প্রেজেন্ট। আমি যদি আমি ভাত খেয়েছিলাম, লাস্টে আছে ম, তাহলে পাস্ট। আমি যদি আমি আজ রাতে বাড়ি যাচ্ছি, লাস্টে ছ, তার মানে কি প্রেজেন্ট, ল ম ব নেই। আর আমি যদি বলি আমি আজ রাতে বাড়ি যাব, ব, তাহলে হবে ফিউচার। আমি কথা বুঝাতে পেরেছি তোমাদেরকে?
তার মানে ল ম ব, এটা একটা কৌশল জাস্ট মনে রাখার, কিভাবে তুমি বের করবা। লম্ব, ল ম আসলে পাস্ট, ব আসলে ফিউচার, আর ল ম ব তিনটি না আসলে প্রেজেন্ট। ওকে, এটা নিয়ে তোমরা আমি জাস্ট আজকে এভাবে বলে যাচ্ছি, কিন্তু বেসিকলি তোমাদেরকে আমরা যখন এই টেন্স আসবে, টেন্সটা ধরে ধরে, যেমন কিছু কন্টিনিউয়াস টেন্স আছে। কন্টিনিউয়াস টেন্সে হচ্ছে তোমার যেমন তুমি যদি বলো, তো আমি যদি তোমাদেরকে বলি যে ভাইয়া আমি, তোমরা যদি আমাকে ভাইয়া আমি আপনাকে শুনতেছি না, আমি যদি বলি ইংলিশে বলো, তাহলে তুমি কি আই এম নট হিয়ারিং ইউ, ভাইয়া আই এম নট হিয়ারিং ইউ, শুনতে, কারণ তেসি আমরা পড়েছি যে তেসি তেসি এগুলো হলে কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে আমি আমি শুনতেছি, আমি গাইতেছি, তাহলে আই এম আন্ডারস্ট্যান্ডিং ইউ, আমি বুঝতেছি। হ্যাঁ, এই যে এই তুমি কন্টিনিউয়াস হওয়ার কারণে আইএনজি যোগ করছো, কিন্তু কিছু স্পেসিফিক 14টা ভার্ব আছে যে ভার্বের সাথে কখনো আইএনজি যুক্ত হবে না। 14টা ভার্ব আছে, যেমন তুমি কখনো বলতে আই এম লাভিং ইউ বলতে পারবে, আই লাভ ইউ। তুমি কখনো বলতে পারবে না আমি আপনাকে বুঝতে চাই, আই এম আন্ডারস্ট্যান্ডিং ইউ, নো, বলবে আই আন্ডারস্ট্যান্ডিং ইউ। বুঝছো? তুমি কখনো বলতে পারবে না কি বলে এই আমি আমি শুনতেছি, আই এম হিয়ারিং ইউ, তুমি বলবে আই হিয়ার ইউ। তাহলে 14টা ভার্ব আছে, 14টা ভার্ব তোমাকে বললে তোমাকে মনে রাখতে পারবা? তুমি হয়তো লিখবা, লিখে খাতার মধ্যে থাকবে, হয়তো সর্বোচ্চ 2-3টা মনে থাকবে। এই জন্য আমরা কৌশলে আমরা একটা এর মাধ্যমে আমরা মনে রাখতে পারি যে এইচডব্লিউ, এইচডব্লিউ মানে হোমওয়ার্ক। এইচডব্লিউ কে যদিও আমি হেট করি, ডিসলাইক করি, রিফিউজ করি, কিন্তু ভালো ছাত্র হিসাবে আমাকে ফিল করতে হবে, আন্ডারস্ট্যান্ড করতে হবে, মাইন্ডে রাখতে হবে যে এটা আমার জন্য খুবই নিড। যদিও আমার ডিজায়ার মানে ইচ্ছা না থাকে, তবুও আমাকে এটাকে লাইক করতে হবে, লাভ করতে হবে, প্রিফার করতে হবে। মানে এই একটা কৌশলে আমরা 14টা ভার্ব মুখস্থ করে ফেললাম। এভাবে করে 14টা ভার্ব তুমি মুখস্থ করতে পারলাম। এই 14টা ভার্ব আমরা একটা কৌশলে মুখস্থ করে ফেললাম। তারপরে তুমি যদি এবার আসো, হচ্ছে এই যেমন তোমাদের একটা সাবজেক্টিভ, গতবার তোমার মেডিকেল এক্সামে আসে সাবজেক্টিভ, খুব গুরুত্বপূর্ণ একটা টপিক সাবজেক্টিভ। মানে যেমন দুটি ভার্ব যদি একসাথে আসে, আমরা দুটো ভার্বের মাঝখানে টু ব্যবহার করি। যেমন আই ওয়ান্ট টু গো, দুটি ওয়ান্ট এবং গো মাঝখানে টু ব্যবহার করেছে। আই স হিম গোয়িং, মাঝখানে দুটো ভার্বের মাঝখানে যদি কোনো কিছু আসে তাহলে আইএনজি যুক্ত হবে। আই স হচ্ছে একটা ভার্ব, গোয়িং হচ্ছে আরেকটা ভার্ব, তার আইএনজি যুক্ত হয়েছে। কিন্তু পৃথিবীতে এমন কিছু ভার্ব আছে যে ভার্বগুলো যদি আসে, দুটো ভার্ব আসে, তাহলে দ্বিতীয় ভার্বটা বেস ফর্ম হবে, মৌলিক ভার্ব হবে, সেখানে আইএনজি যুক্ত হবে না, এস বাই ইয়েস যুক্ত হবে না, তার পূর্বে টু হবে না, পরে আইএনজি যুক্ত হবে না। তাহলে তুমি সে ভার্ব, যেমন ডক্টর সাজেস্ট মি দ্যাট স্টপ স্মোকিং, ডক্টর আমাকে সাজেস্ট করেছে স্টপ স্মোকিং। ডক্টর সাজেস্ট মি দ্যাট স্টপ স্মোকিং, তাহলে এখানে স্টপ হবে, স্টপিং হবে না, স্টপস হবে না, টু স্টপ হবে না, স্টপ হবে। তাহলে এই সাজেস্টের মতো পৃথিবীতে 14টা ভার্ব আছে। এই 14টা ভার্ব যদি আমি তোমাদেরকে বলি যে ভাইয়া লিখে নাও, তোমরা লিখবা, আজকে লিখলে কালকে ভুলে যাবা, সর্বোচ্চ 2-3টা মনে থাকবে। তাহলে তুমি কিভাবে মনে করবা? এটাও আমরা একটা গল্পের মাধ্যমে, ছোট্ট একটা গল্প আছে, এই গল্পটা মনে রাখবা, 14টা ভার্ব তোমার মনে থাকবে। আমি গল্পের কয়েকটা লাইন যেমন বলি, এটা একটা রূপক গল্প, এটা জাস্ট হচ্ছে মনে রাখার জন্য, তোমরা আবার অন্য কিছু ভেবো না। ধরো একটা ছেলে সেই মেডিকেলে ভর্তি হয়েছে, মেডিকেলে ভর্তি হওয়ার পর ক্লাসে যাওয়ার পর একটা মেয়েকে দেখে তার প্রিফার মানে পছন্দ হয়েছে, প্রিফার হওয়ার পর সে কি করলো, তার পিছনে মুভ করা শুরু করলো, যে কোথায় যায়, কোনো এঙ্গেজ, কোথাও সে কি কোনো সমস্যা আছে কিনা, তুমি তার পিছনে মুভ করা শুরু করলো। মুভ করা কিছুদিন পর তাকে দেখলে যে না কোনো সমস্যা নয়, তুমি তাকে প্রপোজ করে বসলো। প্রপোজ করার পর সে কোন পাত্তা দিল না, তখন তুমি দেখলা যে পাত্তা দিচ্ছে না, তাহলে জোর করে আদায় করতে হবে, তখন তুমি ইনসিস্ট করা শুরু করলো, জোর করা শুরু করলাম। এই যে প্রথমে প্রিপার হয়েছে, তারপরে তার পিছনে মুভ করা শুরু করলা, মুভ করার পর কিছুদিন প্রপোজ করে তাকে ইনসিস্ট করলা। এভাবে করে গল্পটা তুমি শেষ করা খুব সহজ। এই গল্পটা তুমি মাথায় রাখবা, 14টা ভাব তোমার মনে থাকবে। এভাবেই করে তুমি যদি পড়ো, তাহলে দেখবা যে ইংরেজিটা তোমার কাছে খুব সহজ হয়ে যাবে। এই যে প্রত্যেকটা টপিক আমরা চেষ্টা করবো সেভাবে পড়ানোর জন্য, এগুলো হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়। এরপরে তুমি যদি মেমোরাইজিং এর বিষয় আসো, মেমোরাইজিং এর বিষয়ে আসো, মেমোরাইজিং হচ্ছে যেমন প্রিপোজিশনে তো প্রচুর প্রিপোজিশন তোমাকে মুখস্থ করতে হয়। সনের পূর্বে কি হবে, দিনের পূর্বে কি হবে, মাসের পূর্বে কি হবে। কিন্তু তুমি যদি বলো, যেমন একটা ছন্দের পদ্ধতি বলো, সনে মাসে ইন, দিন তারিখে অন, একে বলে প্রিপোজিশন। সনে মাসে ইন, দিন তারিখে অন, একে বলে প্রিপোজিশন। মানে সনের মাসের পূর্বে ইন বসবে, দিন এবং তারিখের পূর্বে অন বসবে, একে বলে প্রিপোজিশন। খুব সহজে তুমি মনে রাখতে পারবা প্রিপোজিশনটাকে। তারপরে এবার আসো হচ্ছে তুমি প্রিপোজিশনের মধ্যে, আমাদের মধ্যে প্রিপোজিশনের সবচেয়ে বেশি প্রবলেম যেটি হয় সেটি হচ্ছে আমরা যেটি সবচেয়ে বেশি করি, প্রিপোজিশন আমাদের মনে থাকে না। মনে না থাকার কারণে আমরা যে হচ্ছে একটু মিলে, আমি যদি বলি আপনাকে সালাম,
তাহলে সালাম ড্যাশ ড্যাশ ইউ, তাহলে সালামের এখানে কি হবে? সালাম ফর ইউ, সালাম টু ইউ, সালাম অফ ইউ। আমরা তখন মিলাই, যেটা মিলতে শ্রুতি মধুর মনে হবে, আমার কানের মধ্যে শুনতে একটু শ্রুতি মধুর মনে হবে, তখন আমরা বলি যে ওইটা হবে আনসার। কিন্তু তুমি এই প্রিপজিশনে তুমি এভাবে শ্রুতি মধুরতা মিলাইলে লাভ হবে না, যে তোমার কানের মধ্যে একটু ভালো লাগবে, ভালো লাগলেই তুমি, যেমন হচ্ছে যানবাহনের পূর্বে ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্টের পূর্বে প্রিপজিশন কি বসে? আমাকে একটু বলো তো, ট্রান্সপোর্টের পূর্বে, যানবাহনের পূর্বে প্রিপজিশন কি বসে একটু বলো তো দেখি। বাই বসে, তারপর কেউ লিখলা অন বসে, কেউ লিখলা ইন বসে, বাই অন ইন, তার মানে তিনটে জিনিসে বসে প্রিপজিশনের পূর্বে। তা আমি জিজ্ঞেস করলাম, একটা স্টুডেন্টকে জিজ্ঞেস করলাম, তোমাদের মেবি স্টুডেন্টটা ছিল হোলি ক্রসের একটা মেয়ে, ফার্ম গেটে। আমি জিজ্ঞেস করলাম ভাইয়া তার বাই কখন বলবো, অন কখন বলবো, ইন কখন বলবো? সে বলছে ভাইয়া যদি বাসের ভিতরে হয় তাহলে ইন হবে, যদি বাসের উপরে হয় তাহলে অন হবে, মানে সিটের উপরে অন হবে। ফাইন, তো কি নিচে হলে কি? উপরে হলে যদি অন হয় অন বাস, ভিতরে হলে ইন বাস, নিচে হলে আন্ডার বাস, সাইডে হলে বাই বাস, পিছনে হলে ব্যাক বাস, সামনে হলে ইনফ্রন্ট বাস। বা কি সুন্দর! তোমরা এই গবেষণা ধর্মীয় পড়াশোনা দিয়ে হবে না যে ভিতরে হলে ইন বাস, উপরে হলে অন বাস, পিছনে হলে আন্ডার বাস, নিচে হলে আন্ডার বাস। এই পড়াশোনা দিয়া, এই চিন্তা দিয়ে, এই গবেষণা ধর্ম দিয়ে কাজ হবে না, এই গবেষণা করলে কাজ হবে না। তোমাকে কি করতে হবে দেখো, যদি যানবাহন পাবলিক যানবাহন হয় তাহলে তার পূর্বে অন বসে। কি যানবাহন? পাবলিক যানবাহন যদি হয় তার পূর্বে, পাবলিক যানবাহন যদি হয় তাহলে তার পূর্বে অন বসবে। যেমন আমি যদি ভাইয়া তুমি কোথায় আছো, তুমি বলো যে ভাইয়া আই এম অন বাস, আমি বাসে, আই এম অন ট্রেন, আমি ট্রেনে। পাবলিক যানবাহন। আর যদি প্রাইভেট যানবাহন হয় তাহলে হবে ইন। যেন ভাই আই এম ইন কার, আই এম ইন সিএনজি, আই এম ইন ট্যাক্সি। এই যে প্রাইভেট যানবাহন হলে তাহলে তার পূর্বে ইন বসবে। আর যদি আমি হাউ দ্বারা প্রশ্ন করি, ভাই তুমি কিভাবে আসতেছো, তাহলে পাবলিক প্রাইভেট উভয়ের পূর্বে বাই বসবে। ভাই তুমি কিভাবে আসতেছো? বাই বাস, বাই ট্যাক্সি, বাই কার, বাই লেগুনা, বাই সেগুনা, যেভাবে বলতে পারো বাই, সবার ক্ষেত্রে বাই বসে। কিন্তু পাবলিক হলে কিন্তু পার্থক্য হচ্ছে শুধুমাত্র 2 চাকার গাড়ি হলে সেটা প্রাইভেট হওয়া সত্ত্বেও সেটার ক্ষেত্রে অন বসে। যেমন অন বাইসাইকেল, অন মোটরসাইকেল, যে তোমার 2 পা, এই 2 পা তোমার প্রাইভেট পা না, নাকি অন্যের পা? এই 2 পা তোমার প্রাইভেট পা, এখানে অন ফুট হবে। যদি ওইটা প্রাইভেট পা, কিন্তু ইন ফুট হবে না, অন ফুট হবে। অন বাইসাইকেল হবে, অন মোটরসাইকেল হবে, অন ব্যাক হর্স হবে, হর্সের পিছনে বসলাম। এভাবে করে তোমাকে অন, তাহলে পাবলিক হলে অন, প্রাইভেট হলে ইন। আর যদি হাউ দ্বারা প্রশ্ন করো তাহলে হবে হচ্ছে তোমার কি? বাই। এই যে প্রিপজিশন, এভাবে প্রিপজিশনে তোমাদের প্রবলেম হয়, প্রিপজিশন তোমরা আসলে বুঝতে পারো না, একই মনে হয়, অন হু হবে, কখনো ইন হবে, মনে হয় একই মনে হচ্ছে। এই জন্য প্রিপজিশনকে তোমাকে পড়তে হলে তোমাকে প্রিপজিশনটা বিভক্তির সাথে মিলিয়ে পড়তে হবে। বিভক্তির সাথে, বিভক্তির সাথে। ঘোড়ার 4টা পা আছে, কিন্তু ঘোড়ার পিছন হিসেবে ধরা হয় আর কি, সামনে পিছন হিসেবে 2 চাকা ধরা হয় আর কি। ঘোড়ার ব্যাক হর্স। হ্যাঁ, ঠিক আছে, ওকে। দেখো কি বললাম, প্রিপজিশন, প্রিপজিশনে তোমরা যদি বিভক্তির সাথে প্রিপজিশন একটু মিলিয়ে পড়ো না, তাহলে প্রিপজিশনটা তোমার কাছে খুব সহজ হয়ে যায়। কেমন যে ধর বিভক্তি আমরা করেছি, এই কি বলে শূন্য বিভক্তি, প্রথম দ্বিতীয় বিভক্তি। শূন্য বিভক্তি মানে কোনো প্রিপজিশন হবে না। যেমন আমি ভাত খাই, আই ইট রাইস, আমি ভাত খাই, এখানে কোনো বিভক্তি নেই, এজন্য রাইসের পূর্বে কোনো প্রিপজিশন হবে না। তুমি যদি বলো দ্বিতীয় বিভক্তি কে রে, কে রে মানে কে রে, কে রে মানে নির্দিষ্ট প্রিপজিশন আছে, সেটা হচ্ছে টু, সেটা হচ্ছে টু। তাহলে নির্দিষ্ট প্রিপজিশন হচ্ছে সেটা হচ্ছে কি? টু। যেমন আমি যদি আপনাকে সালাম, লাস্টে কে আছে, তাহলে সালাম টু ইউ, আপনাকে সালাম। তারপর তুমি সপ্তম বিভক্তি দেখো এ অতে, এ অতে নির্দিষ্ট প্রিপজিশন হচ্ছে ইন। আমি যদি আমি ঢাকায় বসবাস করি তাহলে আই লিভ ইন ঢাকা, ঢাকায় এ অ। তারপরে এ অতে তে যদি বলো, তোমাদের পরীক্ষা একবার আসছিল যে একটা ফ্রেমে 2টা ছবি আছে, তাহলে টু পিকচার, ছবিতে ফ্রেম, ছবিতে দুটি মুখ আছে। আমি যদি বলি ছবিতে 2টি মুখ আছে, তাহলে লাস্টে আছে তে, তে মানে এ অ তে, তার মানে ইন। তাহলে টু ফেস ইন ওয়ান পিকচার, ইন। এভাবে যদি তুমি বিভক্তির সাথে প্রত্যেকটা প্রিপজিশন আলাদা মিলিয়ে পড়ো,
তাহলে দেখবে প্রিপোজিশনটা তোমার কাছে খুবই সহজ হয়ে যাবে। যে কঠিন প্রিপোজিশন তোমরা মনে করো, তারপর আরেকটা পিরামিড আছে আমাদের কাছে, যে পিরামিডটা, এই একটা পিরামিডে কি দিব তোমাদেরকে, শুধু পিরামিডটা মনে রাখবা। মনে রাখলে এখানে 35টা রুলস আছে, রুলসটা তোমাদের মনে পড়ে থাকবে ইনশাআল্লাহ, বুঝছো? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে তোমাদের একটু সমস্যা হয়। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে তোমাদেরকে আমাদের বিভিন্ন গতবারে বিভিন্ন যে কম্পিটিটিভ এক্সামে 10-15 বছর আগে যতগুলো কম্পিটিটিভ এক্সাম বলো, মেডিকেল এক্সাম বলো, তারপর হচ্ছে বিশ্ববিদ্যালয় এক্সাম বলো, এগুলোতে যতগুলো আসছে এগুলো একটু তোমরা ভালো করে একটু পড়বা। আর ডাইজেস্টে যতগুলো দেওয়া আছে এগুলো একটু পড়বা, পড়লেই তোমাদের জিনিসটা কাজ হয়ে যাবে। তবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে আমার 3টা ছন্দ আমি তোমাদেরকে যখন ক্লাস নিব তখন দিব। 3টা ছন্দে প্রায় 135টার মতো রুলস আছে। 135টার মতো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মনে থাকবে, 3টি ছন্দ মনে রাখতে হবে। গতবার এই ছন্দ 3টে ছন্দ থেকে একটা চলে আসছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তার মানে খুব সহজ হয়ে গেছে। এই 3টি ছন্দের মাধ্যমে আমরা প্রায় 135টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইনশাআল্লাহ তোমাদেরকে ই করে দিতে পারবো আর কি। হ্যাঁ, সেটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখন কথা হচ্ছে তোমাদের মেমোরাইজিং এর বিষয়গুলো তোমরা যেভাবে পড়বা, এখন কোথায় থেকে পড়বা তোমাদেরকে বললাম, কোথায় থেকে পড়বা। তোমরা বেসিকলি পড়বা হচ্ছে তোমাদের যে ডাইজেস্টটা আমাদের দেওয়া হবে সেই ডাইজেস্ট থেকে পড়বা, আর পথ্য থেকে পড়া দরকার নেই। তোমরা অনেকে বলো অ্যাপেক্স থেকে পড়ো, অনেকে বলো হচ্ছে রুট থেকে পড়বো, এটা থেকে পড়বো, সেটা থেকে পড়বো। যারা বেশি বই পড়তে যাও তারা কোনো বই শেষ করতে পারো না, কোনো বই তারা শেষ করতে পারো না। কিন্তু তোমরা যদি এতগুলো না পড়ে শুধু ডাইজেস্টটা পড়ো, এ থেকে জেড পর্যন্ত একবার যদি পড়তে পারো, আমি হলপ করে বলছি, ডাইজেস্ট এ থেকে জেড পর্যন্ত তোমরা যে একবার রিসাইড করতে পারো, একবার পুরোটা পড়তে পারো, তাহলে তুমি মেডিকেল 15-র মধ্যে 14 পাবা। আর আমাদের লেকচার গুলো যদি ফলো করো 15-র মধ্যে 14 পাবা। এর বাইরে যাওয়া দরকার নেই, কোনো সময় নষ্ট করার দরকার নেই। তুমি এখন অনেক বই কিনবা, কোনো বই তোমার পড়া হবে না, বরং স্পেসিফিক ভাবে ডাইজেস্টটা ভালো করে পড়ো। ডাইজেস্টটা এ থেকে জেড পর্যন্ত এখন থেকে তোমরা যারা শুরু করতে চাও, তোমরা এ থেকে জেড পর্যন্ত একবার রিসাইড করে ফেলবা। যেটা বুঝবা না দাগ দিয়ে রাখবা, যেটা বুঝবা না দাগ দিয়ে রাখবা এখন থেকে, বুঝছো? তোমরা পুরোটা ডাইজেস্ট একবার করে নিবা এখন থেকে। আবার হচ্ছে আমরা যখন ক্লাস নিব, ক্লাস নেওয়ার আগে তোমাদেরকে একটা ডকুমেন্টস দেওয়া হবে, তোমাদেরকে যে ক্লাস কোন কোন টপিক গুলো নিয়ে ক্লাস নিব সেই ক্লাসের ডাইজেস্টের পার্টটা তোমাদেরকে মেইল করা হবে। সেই ডাইজেস্টের পার্টটা তোমরা ভালো করে, সেই ডাইজেস্টের পার্টটা তোমরা ভালো করে পড়বা। যখন তোমরা ডাইজেস্টের পার্টটা পড়বা, ক্লাস আমরা যখন নিব ক্লাসের আগে তোমরা ডাইজেস্টের পার্টটা ভালো করে পড়ে নিবা। যখন ডাইজেস্টের পার্টটা পড়বা, পরে ক্লাসে অংশগ্রহণ করবা, দেখবে যে ক্লাস তোমার কাছে খুবই ভালো লাগবে। তারপর ক্লাসটা শেষ হওয়ার পরে ক্লাসে যে টিচার যে রুলস রেগুলেশন গুলো তোমাকে বলবে সেগুলো নোট ডাউন করে রাখবা, লিখে রাখবা, যত বেশি লিখতে পারো। লিখার পরে ক্লাসটা শেষ হওয়ার পরে বইগুলো নিয়ে, ডাইজেস্ট নিয়ে, যে প্রশ্নগুলো যে যে ভাইয়া যেভাবে লেকচার দিয়েছে সেগুলো কিভাবে সেভাবে একটু একবার পড়ে নিবা। পড়ে সুন্দর করে, যে তুমি এলোমেলো ভাবে লিখেছো ওগুলো খাতার মধ্যে সুন্দর করে লিখে নিবা, লিখে সুন্দর করে লিখে নিবা, লিখে যেখানে বুঝবা না সেটা রাইট ডাউন করে রাখবা। পরবর্তী ক্লাসে প্রশ্ন সেশন থাকবে, সেখানে তুমি প্রশ্ন করে নিয়ে তুমি সেটা জেনে নিতে পারবা। এভাবে করে তুমি যদি ক্লাসটা কন্টিনিউ করতে পারো। আবার যারা ইংরেজিতে ভালো করতে চাও, ইংরেজিতে 15-র মধ্যে 14 বা 15 পেতে চাও, তোমাদের আরেকটা পরামর্শ হচ্ছে তোমরা প্রতিদিন সকালে ফজর নামাজের পরে, নামাজ পড়ে প্রতিদিন আধা ঘন্টা শুধু ইংরেজিটা একটু, যে নোটগুলো টিচারে তুমি লেকচার থেকে যে নোটগুলো তুমি করেছো সেই নোটগুলো একবার রিসাইট করে যাবা। প্রতিদিন একবার করে করবা, প্রতিদিন প্রথম লেকচারটা একবার পড়ে যাবা, দ্বিতীয় দিন আবার প্রথম লেকচার থেকে দ্বিতীয় লেকচার পর্যন্ত পুরোটা একবার পড়ে যাবা। বই পড়া দরকার নাই, তুমি যে খাতার মধ্যে তুমি নোট করেছো সেই খাতাটা শুধু পড়বা, তাহলে দেখবা খুব সহজ হয়ে যাবে। ইংরেজিটা তুমি যদি হুট করে এক সপ্তাহে একবার ধরো তাহলে জীবনও পারবা না। এখন থেকে প্রতিদিন যেগুলো বিভিন্ন পরীক্ষা আসছে মেডিকেল মেমোরাইজিং এর মধ্যে ট্রান্সলেশনের ক্ষেত্রে প্রতিদিন 5টা করে ট্রান্সলেশন মুখস্থ করো প্রতিদিন। আজকে 5টা পড়বা, আজকে 5টা ট্রান্সলেশন পড়বা, পরের দিন আবার এই 5টা সহ আরো 5টা পড়বো, 10টা। পরের দিন এই 10টা সহ আরো 5টা পড়বো, 15টা। এভাবে করে প্রতিদিন পড়বা, আর প্রতিদিন ব্যাগগুলো একবার পড়বা। এভাবে করে মেমোরাইজিং এর বিষয়গুলো এভাবে করে পড়বা। ছন্দ যেগুলো আমরা বলে ছন্দগুলো প্রতিদিন একবার পড়ে পড়বা, দেখবা যে খুব সহজে তোমরা ইংরেজিগুলো তোমরা আয়ত্তে চলে আসবে। রুলস রেগুলেশন গুলো আর যত পারবা প্র্যাকটিস করবা, যত বেশি প্র্যাকটিস করতে পারো তত বেশি। যে কোনো বই থেকে প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করলে তোমার দেখবে তোমার খুব সহজ হয়ে যাবে, সবকিছু খুব সহজ হয়ে যাবে। তোমাদের ক্লাসগুলো তোমরা ক্লাসে খুব ভালোভাবে বুঝতে পারবা। এটা একটু খেয়াল রাখবা তোমরা ক্লাসের ক্ষেত্রে। আবার হচ্ছে বইয়ের বিষয় বললাম, কোথা থেকে বইটা পড়বা। মেমোরাইজিং এর বিষয়গুলো বলে দিলাম, যে গত 10-15 বছরের কম্পিটিটিভ এক্সাম বলতে হচ্ছে তোমাদের বিভিন্ন মেডিকেল এক্সাম, তারপর বিভিন্ন ভার্সিটি এক্সাম গুলোতে, তারপর বিসিএস বলো, বিজিএস বলো, বিভিন্ন ব্যাংকের যে এক্সাম গুলো আছে, এই কম্পিটিটিভ এক্সামের যে ট্রান্সলেশন গুলো আসছে, যে ইডিয়াম প্রেস ইডিয়াম গুলো আসছে, তারপর এগুলো আমাদের ডাইজেস্টে দেওয়া আছে।
তোমরা আলাদা আলাদা করে লিখে দিবা। তারপর হচ্ছে যে প্রবার গুলো দেওয়া আছে, যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো দেওয়া আছে, এগুলো ঠোঁটস্থ করে ফেলবা। দেখবা যে আমরা অনেক সময় রিপিটেশন দেখেছি, খুব সহজে তোমাদের এগুলো আসবে, তোমরা খুব সহজে আয়ত্ত করতে পারবা। সিনোনিমস অ্যান্টোনিমস এর ক্ষেত্রে সেম অবস্থা, তোমরা এইভাবে করে পড়বা, পড়লে দেখবে খুব সহজে তোমরা মেডিকেলে, শুধু মেডিকেল না, আমার বিশ্বাস তোমরা ঢাকার মধ্যে যে মেডিকেল গুলো আছে এই মেডিকেল গুলোতে তোমাদের চান্স পাওয়া খুব সহজ হয়ে যাবে। ঠিক আছে, আমরা আজকে ইন্ট্রোডাক্টরি ক্লাসে জাস্ট হচ্ছে তোমরা কিভাবে পড়বা এখন থেকে পড়াটা শুরু করো। তবে মনে রাখবা যে প্রত্যেক দিন তোমাকে পড়তে হবে, প্রত্যেক দিন, এভরিডে ইজ স্কুল ডে। প্রত্যেক দিন ক্লাসে পড়তে পারো। এখন থেকে তোমরা অলরেডি পিছনে পড়ে গেছো, যারা এই পেন্ডিং এর মধ্যে ক্লাস করেছে, আমরা অলরেডি 4-5টা ব্যাচ শেষ করেছে। পেন্ডিং এর মধ্যে যারা ক্লাস করেছে তারা তোমাদের থেকে একটু এগিয়ে গিয়েছে, তোমরা কিন্তু পিছনে পড়ে গেছো। এই জন্য তোমাদেরকে এখন থেকে একটু কোনো সময় স্টেজ করা যাবে না, নষ্ট করা যাবে না, কোনো কিছুতে সময় নষ্ট করবে না। এখন প্রত্যেকটা সময়কে তোমাকে ইচ এন্ড এভরি টাইম ইউ হ্যাভ টু এমপ্লয়, ইচ এভরি টাইম ইউ হ্যাভ টু ইউটিলাইজ ইচ এন্ড এভরি টাইম। যদি করতে পারো খুব সহজ হয়ে যাবে। আমি তোমাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিই। আমি মুম্বাইতে একটা চিড়িয়াখানা দেখেছিলাম, ডারউইন চিড়িয়াখানা। ওখানে একটা খাঁচার মধ্যে কিভাবে বানর ধরা হয় সেই প্রক্রিয়াটা দেখাচ্ছে। তো দেখলাম হচ্ছে খাঁচার ভিতরে কিছু বাদাম রাখা হয়েছে আর একটা ছিদ্র রাখা হয়েছে। বানর যখন হাতটা দিয়ে যখন বাদামটা ধরে তখন তার হাতটা বড় হয়ে যায়। তার হাত বের না করার কারণ হচ্ছে হাতটা বড় হয়ে যায়, বাদামটা না ওর হাতটা বড় হয়ে যায়, সে পরবর্তী খাঁচার মধ্যে আটকে যায়। সে কিন্তু চাইলে কিন্তু বের হতে পারে, কিভাবে? বাদামটা ছেড়ে দিলে, কিন্তু সে বাদামের লালসা ছাড়তে পারে না, পরবর্তী সে ধরা খেয়ে যায়। তোমাদের লাইফে এরকম অনেক বাদাম আছে। এই যে বলে ফেসবুকিং ইজ ওয়ান কাইন্ডস অফ বাদাম, ইউটিউবিং ইজ ওয়ান কাইন্ডস অফ বাদাম, আড্ডা ইজ ওয়ান কাইন্ডস অফ বাদাম, সিরিয়াল ইজ ওয়ান কাইন্ডস অফ বাদাম, ক্রিকেট ওয়াচিং ইজ ওয়ান কাইন্ডস অফ বাদাম। এই বাদামের লালসা যদি তোমরা এই 2 মাস বা 2.5 মাস ছাড়তে পারো, দেখবা যে হচ্ছে তোমরা আর খাঁচার মধ্যে আটকে থাকবা না। তোমরা খাঁচা থেকে বের হয়ে মেডিকেলের যে স্বপ্ন তোমরা দেখছো, যে স্বপ্ন তোমরা বুঝছো, সেই স্বপ্ন তোমাদের বাস্তবায়ন হবে। এপিজে আবুল কালাম একটা কথা বলেছেন যে প্রজাপতির পিছনে ঘুরিও না, ফুলের চাষ করো, প্রজাপতি তোমার পিছনে ঘুরবে। তো সুতরাং সেই প্রজাপতির পিছনে এখন ঘোরা দরকার নেই, মেডিকেলে চান্স পাও, দেখবে সকল প্রজাপতি তোমার পিছনে ঘুরবে। সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা। আর আমরা যদি কোনো কোশ্চেন থাকে, কোশ্চেনটা নিয়ে আমরা শেষ করব। জি নাজিব ভাই, কোনো প্রশ্ন থাকলে আমরা। হ্যাঁ, কোশ্চেন থাকলে ওরা চ্যাট বক্সে লিখুক। আমার কথা শোনা যায় না? হ্যালো, আমি শুনতেছি। হ্যাঁ, কোশ্চেন থাকলে ওরা চ্যাট বক্সে লিখুক, আমি দেখতেছি। ওদের তো কোশ্চেন এবং অ্যান্সারের একটা অপশন আছে, ওরা ওখানে লিখছে বই কবে পাবো ভাই, শোনা যায় না ভাই, এক্সাম কবে হবে, এই আছে কোশ্চেন ওদের, বুঝছেন? এই জাতীয় আচ্ছা। কোশ্চেন ওখানে লিখছে যেগুলা মানে আচ্ছা, সবার একটা কমন কোশ্চেন দেখলাম, যা মানে তোমাদের ডাইজেস্ট বইগুলো মনে হয় দেয়া হয় নাই। ভাই, আমার কথা কি শোনা যায়? শোনা যাচ্ছে। ডাইজেস্ট গুলা, মেডিকেলের ডাইজেস্ট গুলা 1 তারিখের পরে ওরা ব্রাঞ্চে যোগাযোগ করে নিতে পারবে। এরপরও যদি কেউ ব্রাঞ্চ থেকে নিতে না পারে তাহলে ওদেরকে কুরিয়ারের মাধ্যমে দেওয়া হবে। এটা 1 তারিখের পরে যোগাযোগ করলে পাবে ব্রাঞ্চ। আর ভাই মনে হয় এরপরে তো আমাদের রুটিন অনুযায়ী ক্লাস হবে, ওখানে আমরা আমাদের যাবতীয় কোশ্চেন গুলা নিয়ে অ্যান্সার দিতে পারবো, যেহেতু আজকে আবার জিকে ক্লাস আছে এরপরে। নাদিম ভাই, হ্যাঁ ভাই, নরমালি কোশ্চেন নাই, কোনো সমস্যা না নাই। না কোনো কোশ্চেন নাই আপাতত, মনে হয় শেষ করা যায়। এর পরবর্তীতে ওরাও জানো যে এখানে কোশ্চেন করতে হয়, স্যারের রিলেটেড কোনো কোশ্চেন থাকলে সাবজেক্ট ওয়াইজ, তাহলে ওরা এরপরে করবে, ওখান থেকে আমরা কোশ্চেন গুলো নিয়ে টিচারকে দিলে অ্যান্সার করতে সহজ। ভাই, আমাদের রেটিনা ডাইজেস্ট ছাড়া রাসেল ভাই শেষ করতে পারে, তাই না? ভাই আমি তাহলে বিদায় নিতে পারি নাকি? ছুটি যাচ্ছি। হ্যাঁ জি ভাই, আপনি। জি, থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা, এরপরে
তোমরা যাবা না আর কি, তোমার জিকে ক্লাস হবে, জিকে ভাই আসবে, জিকে ইন্ট্রোডাকশন ক্লাস হবে এখানে। আহ, এর মাঝে একটু হেদায়েতি বক্তব্য দেন, যাদের নামের আগে কোচিং কোড নাই কিভাবে এডিট করতে হবে একটু আবারও রিমাইন্ডার দেন। হ্যালো হ্যালো ভাই, কথা শোনা যায়? হ্যাঁ, কথা শোনা যায় তো ভাই? জি ভাই, শোনা যায় ক্লিয়ার, আহ, পুরা ক্লিয়ার না শ্রীরাম ক্লিয়ার? পরিষ্কার শ্রীরাম ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জিকে স্যারের ফোন দিতেছি আমি। এই যে ভাইয়া, তোমাদের টিচার ইংলিশটা শেষ করলো, জিকে টিচার জয়েন করবে এখনই। তোমাদের তো নাজিম ভাই বলছে, তোমরা আবার কমেন্টস করছো স্যার কখন আসবে। লেট হবে না, জাস্ট জয়েন করতে যে সময়টা লাগবে। হ্যাঁ, একটু ওয়েট করো, কেউ লিভ দিও না, তাইলে কিন্তু আর ঢুকতে পারবো না। ক্লাস শেষ। ক্লাসের আগে এসএমএস পাও নাই? ঠিক আছে, ওই শাখায় ফোন দিয়ে জানাবা। নামের আগে নিপা বেগম, না নামের আগে কোচিং কোড নাই ভাইয়া। সকালে ক্লাস হলে ভালো হয়, তুমি তোমার শাখায় যোগাযোগ করবা। রুটিন তো টেলিগ্রাম অ্যাপে দেয়া আছে। হ্যাঁ, যারা বলতেছে কোচিং কোড আছে তাদের আছে। হ্যাঁ, মোহাম্মদ ফয়সাল, তোমার নামের আগে কোচিং কোড নাই। হ্যাঁ ভাই, হ্যালো, হ্যাঁ বোর্ডে দিয়ে দাও। আসসালামু আলাইকুম নাজিম ভাই, হ্যাঁ ভাই। 5 মিনিট কি নামাজের বিরতি দিবেন? নামাজের বিরতি চাচ্ছি। হয়, নামাজ পড়ুক সবাই, যে পড়ার পড়ুক, 5 মিনিট বিরতি থাক। ভাই 4:05 শুরু করি তাহলে আমরা। হ্যাঁ 4:05। হ্যাঁ ঠিক আছে, আমিও তাহলে 4টা 5-এ পড়ে আবার নিই। কবে ঢুকবা তোমরা? লিভ নিও না, বা লিভ নিলেও ওই আইডি পাসওয়ার্ড দিয়ে আবার ঢুকবা। ঠিক আছে ভাই। নাজিম ভাই বা জাহাঙ্গীর ভাই আছেন ভাই? শুরু করব? আহ জি ভাই, হ্যাঁ, শুরু করতে পারেন, দেন ভাই। যারা আসছে এর মধ্যে চলে আসবে। জি ভাইয়া, ভালো আছেন ভাইয়া? আপনার আলহামদুলিল্লাহ। নাম্বারে জাহাঙ্গীর সংযোগ ভাই ভালো পাওয়া যায় আছেন? নাই। আছি আলহামদুলিল্লাহ, ভালো ভাই। শামীম ভাই আসসালামু আলাইকুম। শামীম ভাই কেমন আছেন? ভাই শামীম অনেকদিন ভাইও পরে, ভালো আছে অনেকদিন ভাই? পরে। অনেকদিন পরে শামীম ভাই, আপনাকে দেখি না অনেকদিন। ঢাকায় আসেন ভাই, দেখা যাবে। ইনশাআল্লাহ ঢাকাতে আছি, অনলাইনে দেখি দেখতে কাজ হবে, হয়তো কিন্তু আসতে এখন পারি। স্টুডেন্ট জয়েন আছে। জি জি, আসুন। ভাই ভাই মিরপুরে আসেন। যে জাহাঙ্গীর ভাই, মিরপুর দাওয়াত থাকলো, ইনশাআল্লাহ আসবো। জি জি, অবশ্যই অবশ্যই, স্বাগতম। ভিডিও কি দেখা যায় ভাই? ভাই তাহলে আপনি শুরু করে দেন, ওরা নামাজের বিরতি ছিল তো, মনে হয় অনেকে চলে আসছে। অনেকে শামীম ভাই ভিডিও দেখা যাচ্ছে নাকি? আমাকে মিস ছিল। দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, জি জি, দেখা যায় ভাই, সুন্দর। পিছনে দেখছি পর্দা দেওয়া আছে, এবং হুম, ড্রেসও সুন্দর লাগছে, ঠিক চশমা আছে, আমি চোখে আছে। শুরু করি তাহলে। জি। চ্যাট অফ করে দেই। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের সাথে আজকে আমার প্রথম দেখা। তোমাদের আজকে সাধারণ জ্ঞানের বেসিক ক্লাস হবে ইনশাআল্লাহ। অলরেডি ইংলিশের বেসিক যে ক্লাস সেটা হয়ে গেছে। তো তোমাদেরকে ফরমালি কংগ্রাচুলেশনস জানাচ্ছি তোমাদের
ইন্টারমিডিয়েটের রেজাল্টটা হয়ে গেছে, যদিও এবছর করোনার কারণে অটোমেটিক রেজাল্ট হয়ে যাবে। তো যারা উত্তীর্ণ হয়েছো, সবাই উত্তীর্ণ হয়েছো, সবাইকে কংগ্রাচুলেশনস। আশা করি তোমরা তোমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে তোমাদের যোগ্যতার প্রমাণ রাখবে এবং হচ্ছে তোমরা দেশের সেরা মেডিকেল কলেজগুলোতে চান্স পাবা ইনশাল্লাহ। ঠিক আছে? আর একটা বিষয় তোমাদেরকে বলে রাখি যে তোমরা এসএসসি এইচএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস বা এ প্লাস পেয়ে যদি আত্মতুষ্টিতে ভোগো, সেটা তোমার জন্য খুব একটা কল্যাণকর হবে না। এইচএসসি এবং এসএসসি রেজাল্টের চেয়ে মেডিকেল ভর্তি পরীক্ষা অনেক কম্পিটিটিভ হবে। ঠিক আছে? তো যদি এখন থেকে খুব সিরিয়াস হতে পারো, এখন থেকে যদি খুব ডিটারমাইন্ড হতে পারো লক্ষ্যকে অ্যাচিভ করার জন্য, ইনশাআল্লাহ মেডিকেলে চান্স পাবা। এখন আর অলসতা করার সময় নেই। মাথায় রাখবা যে হয় অ্যাপ্রন না হয় কাফন, তাহলে ইনশাআল্লাহ সাকসেস সম্ভব। ঠিক আছে? তো কথা আমি বাড়াবো না, আমি তোমাদেরকে আমি সাধারণ জ্ঞান নিয়ে কথা বলবো। তোমরা মেডিকেলে যারা ভর্তি পরীক্ষা দিবে, তোমরা না শুধু সাধারণ জ্ঞানের ক্লাস করার আগ পর্যন্ত সাধারণ জ্ঞান নিয়ে এক ধরনের আতঙ্কে ভোগে। কারণ হচ্ছে স্বাভাবিকভাবে তোমরা সাধারণ জ্ঞান পড়ে আসো না, ইন্টার সাধারণ জ্ঞান ছিল না, নতুন করে পাচ্ছ, সেই হিসেবে তোমরা অনেকে এটা ফিল করো বা অনেকে মনে করে থাকো যে সাধারণ জ্ঞান হিউজ সিলেবাস, অনেক পড়তে হয়, মাত্র 10 নাম্বার। এটা অনেকে ভাগ্যের উপরও ছেড়ে দেয় বা খুব একটা ভালো করে পড়ে না। এটা কোচিং এ ভর্তি হওয়ার আগ পর্যন্ত। কোচিং এ যারা আমাদের যে শিক্ষার্থীরা ভর্তি হয়, তারা আমি বিশ্বাস করি যে ওরা সাধারণ জ্ঞানকে সবচেয়ে সহজভাবে নেয়। এবং তোমাদের যারা সিনিয়র ভাই বোন আছে, তোমরা সেকেন্ড টাইমার্স আমাদের যে ভাই বোনেরা আছে, ওদের কাছে শুনে নিও যে গত বছর তারা ভর্তি পরীক্ষা সাধারণ জ্ঞান থেকে কয়টা কোশ্চেন কমন পেয়েছে। আমি একদম হলফ করে বলতে পারি, আমার একটা স্টুডেন্টও এই কথা বলতে পারবে না যে আমার হুবহু ক্লাস থেকে 9টা কোশ্চেন কমন ছিল। সাধারণ জ্ঞানে 10টা প্রশ্ন আসে, মানে শুধু ক্লাস লেকচার থেকে 9টা প্রশ্ন কমন ছিল। মানে যেগুলো আমরা ক্লাসে পড়াইছি সেখান থেকে 9টা কোশ্চেন কমন ছিল। অনেক অধিকাংশ ক্লাসে সাধারণ জ্ঞান আমি নিয়েছিলাম। তো স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করে দেখতে পারো যে সাধারণ জ্ঞান কতটুকু কমন ছিল বা তোমাদেরকে কিভাবে পড়াইছিল। ঠিক আছে? সেকেন্ড টাইম আমাদের ক্লাস আমি নেই, গত পরশুদিন সেকেন্ড টাইম আমাদের সলভ ক্লাস নিয়েছিলাম। তো আমি তোমাদেরকে পজিটিভ ধারণা দিতে চাই এবং ইনশাল্লাহ এটাই বাস্তবতা। পরীক্ষা তো এটা রিফ্লেকশন দেখতে পাবো ইনশাল্লাহ, যে মেডিকেল ভর্তি পরীক্ষার 100 নাম্বারের মধ্যে 10 নাম্বার হচ্ছে সাধারণ জ্ঞান, এবং এই 10 নাম্বার তোমাকে চোখ বুঝে অ্যান্সার করে দিয়ে আসতে হবে। 10টাই কমন ফেলার টার্গেট নিয়ে পড়াশোনা করতে হবে, এবং এটা সবচেয়ে সহজ। ভর্তি পরীক্ষার সবচেয়ে সহজ বিষয়ের নাম হচ্ছে সাধারণ জ্ঞান। ঠিক আছে? এটা আমি প্রমাণ করে দেব। শুধু মুখে না, আমি তোমাদেরকে প্রমাণ করে দেখিয়ে তারপরে ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। ঠিক আছে? আর তোমাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা যে যেখানে আছো শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা থাকবা। যদি 1 মিনিটের জন্য কনসেন্ট্রেশন ব্রেক করো, তাহলে তুমি লুজার হবা, আমার সমস্যা হবে না। ঠিক আছে? হাতে খাতা কলম রাখো যদি পারো, আর যদি তোমাদের কাছে ডাইজেস্ট থাকে, রেটিনা জিকে ডাইজেস্ট, সেটাও সাথে রাখতে পারো। আমি তোমাদেরকে একটা আউটলাইন দেব সাধারণ জ্ঞান কিভাবে পড়তে হবে। ঠিক আছে? প্রথমে মন থেকে দূর করে দাও সাধারণ জ্ঞান কঠিন না, সাধারণ জ্ঞান সবচেয়ে সহজ। মেডিকেল ভর্তি পরীক্ষার সবচেয়ে সহজ বিষয় হলো সাধারণ জ্ঞান। এখন থেকে 2 মাস, আজকে থেকে 2 মাস যদি সাধারণ জ্ঞান নিয়মিত 1 ঘন্টা করে পড়তে পারো, তাহলে কয় ঘন্টা হবে? 60 ঘন্টা। 60 ঘন্টা সাধারণ জ্ঞান পড়লে সাধারণ জ্ঞান কিচ্ছু থাকে না। মেডিকেলের সাধারণ জ্ঞান বিসিএস এর সাধারণ জ্ঞান না, যে হিউজ সিলেবাস। বিসিএস এর সাধারণ জ্ঞান আসে, প্রিলিতে 50 নাম্বার সাধারণ জ্ঞান আসে, হিউজ সাধারণ জ্ঞান পড়তে হয়। কিন্তু মেডিকেলের সাধারণ জ্ঞান হচ্ছে তোমাকে বেসিক বিষয়গুলো থেকে প্রশ্ন হবে। ঠিক আছে? এখানে সাধারণ জ্ঞান কেন রাখছে, মেডিকেলের সাধারণ জ্ঞান কেন রাখছে, এটা আমাদের অনেকের প্রশ্ন, যে মেডিকেলের সাধারণ জ্ঞান কেন, আমি ডাক্তার হওয়ার পর সাধারণ জ্ঞান আমি কি করব? শুধু এই জন্য সাধারণ জ্ঞান রাখা যে আমাদের শিক্ষার্থীরা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে থাকার পরেও বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে, আমাদের মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে ধারণা রাখে কিনা, এটুকু যাচাই করার জন্য সাধারণ জ্ঞান রাখা। এবং সেখানে এত আহামরি প্রশ্ন আসে না বা আসবে না যেটা তোমরা পারবা না। ঠিক আছে? আমি তোমাদেরকে প্রথমেই বলেছি পজিটিভ মেন্টালিটি রাখবা, পজিটিভ থিঙ্কিং অনেক গুরুত্বপূর্ণ বিষয়, ইনশাআল্লাহ ভালো করবা। আর বিগত বছরের তোমাদের যারা সিনিয়র ভাই বোন আছে এদের সাথে পারলে একটু ডিসকাস করে নিবা কেমন সাধারণ জ্ঞান ছিল, এবং বিগত বছর প্রশ্নগুলো ভালো করে দেখতে হবে। ঠিক আছে? যে বিগত বছরের সাধারণ জ্ঞান থেকে কিভাবে প্রশ্ন এসেছিল। আমি তোমাদেরকে প্রথমেই
যেহেতু আমি বলছি আমি প্রুভ করব সাধারণ জ্ঞান সবচেয়ে সহজ, আমি একটু সেদিকে চলে যাই। আমি তোমাদেরকে গত বছরের মেডিকেল ভর্তি পরীক্ষার সাধারণ জ্ঞান থেকে আসা 10টা প্রশ্ন একটু দেখাতে চাই। ঠিক আছে? একটু খেয়াল করো। তোমরা দেখতে পাচ্ছ আশা করি। এখানে আমি গত বছর মেডিকেল ভর্তি পরীক্ষার সাধারণ জ্ঞানের যে প্রশ্নগুলো এসেছিল, একটা প্রশ্ন এখানে হ্যাঁ, এখন দেখা যাচ্ছে ক্লিয়ারলি। যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো এখানে আমি দিয়েছি স্ক্রিনে। এগুলো তোমরা এখন না দেখলেও সমস্যা নেই, বইতে এটা আছে। যদি তোমাদের হাতে বই থাকে তাহলে একটু কষ্ট করে তোমরা বই তো এটা নিয়ে দেখতে পারো, বই নিয়ে বসতে পারো। রেটিনা ডাইজেস্টের 645 নাম্বার পেজে, রেটিনা ডাইজেস্টের 645 নাম্বার পেজে হচ্ছে গত বছর মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নটা দেওয়া আছে। তোমাদের যাদের কাছে বই আছে কষ্ট করে বই খুলে বসো, যাদের কাছে বই নেই পারলে খাতায় নোট করতে পারো, আর যাদের কাছে বই খাতা কোনোটাই নেই খুব কেয়ারফুলি শোনো, সমস্যা নেই, শুধু স্ক্রিনশটটা নিয়ে রাখো আর কেয়ারফুলি শোনো, এনাফ। কারণ আমাদের 4টা লেকচার হবে, লেকচারের মাধ্যমে সব ক্লিয়ার হয়ে যাবে, এখন শুধু বেসিক ধারণাটা নিব। ওকে, আচ্ছা দেখো, গত বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞান থেকে 10টা প্রশ্ন এসেছিল, তার মধ্যে একটা ছিল যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। এই ভাষণটি 1971 সালের কোন তারিখে বঙ্গবন্ধু প্রদান করেন? তোমরা দেখতে পাচ্ছ যে এই প্রশ্ন পারবা না এমন কোন স্টুডেন্ট কি এখানে আছো? আশা করি নেই। অ্যান্সার হবে কি 7ই মার্চ। তাহলে প্রশ্নই কঠিন হয়েছে না। এরপরে দেখো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন তারিখে স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন? 1971 সালের 10ই 1972 সালের 10ই জানুয়ারি বঙ্গবন্ধু দেশে ফিরে আসেন। 10ই জানুয়ারি হচ্ছে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ঠিক আছে? আচ্ছা। এরপরে দেখো প্রশ্ন এসেছে, কোন বিখ্যাত গায়ক মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশের জন্য নিউ ইয়র্কে কনসার্ট ফর বাংলাদেশ করে অর্থ সংগ্রহ করেন? ঠিক আছে? কনসার্ট ফর বাংলাদেশের জন্য বাংলাদেশ নামক অনুষ্ঠান আয়োজন করে অর্থ সংগ্রহ করেন। এটার অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে জর্জ হ্যারিসন। ঠিক আছে? এরপরে প্রশ্ন এসেছে, মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? অ্যান্সার কি হবে? 11টি সেক্টরে ভাগ করা হয়। ঠিক আছে? তারপরে প্রশ্ন এসেছে, কোয়েশ্চেন নাম্বার 5, বাংলাদেশের জাতীয় সংসদের স্থপতি কে? জাতীয় সংসদের স্থপতি হচ্ছে লুই আই কান। ঠিক আছে? আচ্ছা। এরপর প্রশ্ন এসেছে, বাংলা একাডেমির মূল ভবনের নাম কি? অ্যান্সার হবে বর্ধমান হাউস। তারপরে প্রশ্ন এসেছে, স্বাধীনতার স্তম্ভ কোথায় অবস্থিত? স্বাধীনতার স্তম্ভ হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে। ওকে, এরপরে এসেছে, বাংলাদেশ ক্রিকেট টিম কত সালে ওয়ানডে মর্যাদা পায়? 1997 সালে বাংলাদেশ ক্রিকেট টিম ওয়ানডে মর্যাদা পায়। তারপরে এসেছে, সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে কোন সংস্থা? অ্যান্সার কি হবে? ইউনেস্কো, ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, কার অর্থায়নে পদ্মা সেতু নির্মিত হচ্ছে? অ্যান্সার হচ্ছে বাংলাদেশ সরকার। ঠিক আছে? বাংলাদেশ সরকারের অর্থায়নে পদ্মা সেতু নির্মিত হচ্ছে। প্রথমে বিশ্বব্যাংক অর্থায়ন করার কথা ছিল, কিন্তু পরে দুর্নীতির অভিযোগ তুলে তারা সেখান থেকে তাদেরকে প্রত্যাহার করে নেয়। আচ্ছা, দেখো আমি এখানে তোমাদেরকে শুধুমাত্র এই 10টা প্রশ্নের অ্যান্সার বললাম, কিন্তু আমি উপরে লিখেছি যে 2019-20 সেশনে মেডিকেল ভর্তি পরীক্ষায় আসা সাধারণ জ্ঞান প্রশ্নের পোস্টমর্টেম। এটা পোস্টমর্টেম লেখার কারণ কি? পোস্টমর্টেম মানে কি? আমি একটু মডিফাই করবো, এটার সময় একটু এক্সপ্লেইন করব, এই জন্য আমি পোস্টমর্টেম লিখেছি। ঠিক আছে? আচ্ছা, আমি কোয়েশ্চেন অ্যানালিসিস পূর্বে তোমাদেরকে একটা বিষয় স্মরণ করিয়ে দিতে চাই যে গত বছর মেডিকেল ভর্তি পরীক্ষার যে সার্কুলার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত হয়েছে, সেখানে সাধারণ জ্ঞানের সিলেবাসকে ডিফাইন করে দিয়েছে। তোমরা একটা বিষয় জানো হয়তো যে মেডিকেল ভর্তি পরীক্ষায় বাকি কোনো সাবজেক্টের টপিক সিলেক্ট করে দেওয়া হয় না যে এই টপিক থেকে প্রশ্ন হবে তোমাদের। শুধুমাত্র সাধারণ জ্ঞানে বলা হয়ে থাকে, টপিক সিলেক্ট করে দিয়ে বলে যে এই টপিক থেকে প্রশ্ন হবে। 2019 সালে যারা পরীক্ষা দিয়েছে ওদের সার্কুলারে বলা ছিল সাধারণ জ্ঞানে 10টা প্রশ্ন হবে শুধুমাত্র বাংলাদেশ ইতিহাস ও মুক্তিযুদ্ধ থেকে, আন্তর্জাতিক থেকে কোনো প্রশ্ন আসবে না। কিন্তু এর আগের বছরগুলোতে 18, তারপরে হচ্ছে 17, 16, তার আগের বছরগুলোতে সাধারণ জ্ঞানে আসতো, আন্তর্জাতিক থেকে প্রশ্ন আসতো। গত বছর আন্তর্জাতিককে বাদ দিয়ে ফেলছে, শুধুমাত্র বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ থেকে 10 নম্বরের প্রশ্ন হবে বলেছে। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে ভর্তি পরীক্ষার সার্কুলারে যে বলেছে যে সাধারণ জ্ঞানের প্রশ্ন হবে হচ্ছে ইতিহাস ও মুক্তিযুদ্ধ থেকে, এর বাইরে কি অন্য কোনো প্রশ্ন হবে না? আন্তর্জাতিক থেকে প্রশ্ন গত বছর না আসলেও গত বছর কিন্তু ইতিহাস মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন এসেছে 5টা, আর বাকি 5টা প্রশ্ন এর বাইরে থেকে এসেছে। ঠিক আছে? তোমরা এখানে খেয়াল করো যে কোন কোন প্রশ্ন ইতিহাস ও মুক্তিযুদ্ধের বাইরে এসেছে। আমি তোমাদেরকে বলি, তোমরা
একটু কষ্ট করে খাতায় নোট করে রাখলে ভালো হয়। যাদের কাছে খাতা আছে কষ্ট করে খাতায় নোট করো। দেখো গত বছর যে ১০ টা প্রশ্ন এসেছে এখান থেকে ৫ টা প্রশ্ন এসেছে মুক্তিযুদ্ধ থেকে। সেই প্রশ্নগুলা কি, কি? ১, ২, ৩, ৪ আর হচ্ছে ৭ নাম্বার প্রশ্নটা। এই ৫ টা প্রশ্ন এসেছে মুক্তিযুদ্ধ থেকে। ১, ২, ৩, ৪ মানে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এটা একটা, বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশে কবে ফিরে আসেন এটা একটা, তারপরে হচ্ছে মুক্তিযুদ্ধে কনসার্ট ফর বাংলাদেশের জন্য অর্থ সংগ্রহ করেন কে? এটা একটা। মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টর ভাগ করা হয়? এটা একটা ৪ টা। ৫ নাম্বার হচ্ছে স্বাধীনতার স্তম্ভ কোথায় অবস্থিত? এই ৫ টা প্রশ্ন এসেছিল কোত্থেকে? মুক্তিযুদ্ধ থেকে, ইতিহাস ও মুক্তিযুদ্ধ থেকে। এর বাইরেও বাংলাদেশের অন্য টপিক গুলো থেকেও ৫ টা প্রশ্ন এসেছিল। সেই টপিক কোনগুলো ছিল? সেগুলো একটু লিখো। ১ম এ টপিক লিখবা ২০১৯ সালে মেডিকেল ভর্তি পরীক্ষা আসা, শিরোনাম দিবা ২০১৯ সালে মেডিকেল ভর্তি পরীক্ষা আসা টপিক গুলো। ১ নম্বরে দিবা ইতিহাস ও মুক্তিযুদ্ধ। আশা করি লিখতে পেরেছো। ২ নম্বরে দাও আ খেলাধুলা। খেলাধুলা থেকে একটা প্রশ্ন এসেছে দেখো, বাংলাদেশ ক্রিকেট টিম কত সালে ওয়ানডে মর্যাদা পায়? তাহলে খেলাধুলা থেকে একটা প্রশ্ন এসেছে। টপিক নাম্বার 2 হচ্ছে খেলাধুলা। টপিক নাম্বার 1 হচ্ছে মুক্তিযুদ্ধ, ২ নাম্বার হচ্ছে খেলাধুলা। ৩ নাম্বারে লেখো সাম্প্রতিক। একটা সাম্প্রতিক প্রশ্ন ছিল। প্রশ্নটা হচ্ছে কার অর্থায়নে পদ্মা সেতু নির্মিত হচ্ছে? ঠিক আছে? এটা হচ্ছে সাম্প্রতিক। এরপরে ৪ নাম্বারে লেখো ঐতিহাসিক স্থান এবং স্থাপনা। ঐতিহাসিক স্থান এবং স্থাপনা। এখান থেকে প্রশ্ন এসেছে একটা। ঐতিহাসিক স্থাপনাটা কি, স্থানটা কি? আমাদের বাংলা একাডেমি। এখান থেকে একটা প্রশ্ন এসেছে, বলেছিল বাংলা একাডেমির মূল ভবনের নাম কি? অ্যান্সার হচ্ছে বর্ধমান হাউস। এটা একটা। তাহলে ৪ নাম্বার টপিক হচ্ছে ঐতিহাসিক স্থান এবং স্থাপনা। তারপরে ৫ নাম্বার টপিক লেখো সরকার ব্যবস্থা। সরকার ব্যবস্থা থেকে একটা প্রশ্ন এসেছে। দেখো সেই প্রশ্নটা কি? সেই প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদের স্থপতি কে? লুই আইকান। বলতো জাতীয় সংসদ এটা কোন টপিকের অন্তর্ভুক্ত? আমি একটু বুঝিয়ে বলি তোমাদেরকে। বাংলাদেশের সরকার ব্যবস্থাকে ৩ ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? ৩ ভাগে। কি, কি সেগুলা? আইন বিভাগ, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ। এই আইন বিভাগ বলতে কোনটাকে বোঝায়? সংসদকে বলা হয় আইন বিভাগ। কারণ সংসদে হচ্ছে আইন তৈরি করা হয়। এইজন্য সংসদ সদস্যদেরকে বলা হয় ল মেকার বা আইন প্রণেতা। ঠিক আছে? তাহলে জাতীয় সংসদ এটা কোন টপিকের অন্তর্ভুক্ত? সরকার ব্যবস্থার অন্তর্ভুক্ত। তাহলে আমাদের ৬ নাম্বার টপিক হবে সরকার ব্যবস্থা। এরপরে আর একটা প্রশ্ন এসেছিল সংস্কৃতি থেকে। সংস্কৃতি থেকে আসা প্রশ্নটা কি ছিল? যে সুন্দরবনকে সুন্দরবনকে ইউনেস্কো কত সালে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে? এটা হচ্ছে সংস্কৃতি টপিক থেকে আসা প্রশ্ন। ঠিক আছে? এটা আমাদের সংস্কৃতি। ওকে? তারপর তাহলে টপিক কয়টা হলো? ৬ টা। এবারে ৬ টা টপিক থেকে ১০ টা প্রশ্ন কিভাবে আসছে আমি তোমাদেরকে মিলিয়ে দেই। ইতিহাস ও মুক্তিযুদ্ধ থেকে আসছে ৫ টা, আর খেলাধুলা থেকে আসছে ১ টা, সাম্প্রতিক থেকে ১ টা, ঐতিহাসিক স্থাপনা থেকে ১ টা, এরপরে সরকার ব্যবস্থা থেকে আসছে ১ টা, সংস্কৃতি থেকে আসছে ১ টা। টোটাল প্রশ্ন আসছে ১০ টা। ঠিক আছে? তাহলে ২০১৯ সালে মেডিকেল ভর্তি পরীক্ষায় ৬ টা টপিক থেকে প্রশ্ন এসেছে। প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, শুধু ২০১৯ সাল না ২০১৮-১৭ এই সালের প্রশ্নগুলো আমি তোমাদেরকে এনালাইজ করে দেখাবো। তোমরা বিশ্বাস করতে পারবা না যে হাতে গোনা ৮ থেকে ১০ টা টপিকের বাইরে টপিক পড়তে হয় না। এই ৮-১০ টা টপিক পড়লেই ইনশাআল্লাহ প্রশ্ন কমন পড়ে যাবে। ওকে? আমি এই পর্যন্ত যা বলেছি এগুলো তোমরা বুঝতে পেরেছো কিনা? ২০১৯ সালের কোয়েশ্চেনে যে টপিক সেটা লিখতে পেরেছো কিনা সেটা আমাকে তোমরা কমেন্ট করে জানাও। সময় দিলাম ১ মিনিট। আমি চ্যাট বক্স ওপেন করে দিচ্ছি। ওকে? দ্রুত জানাবা যে এই পর্যন্ত যা বলছি সেটা বুঝতে পেরেছো কিনা। দ্রুত কমেন্ট করো। হারি আপ। সবাই কমেন্ট করবা যেন কেউ বাদ না থাকে। একটা সিঙ্গেল এমন কেউ যেন না থাকে যে কমেন্ট করতেছে না। প্লিজ। হ্যাঁ, প্রত্যেকে কমেন্ট করবা, প্রত্যেকে। যেন এমন কেউ না থাকো যে কমেন্ট করো নাই। আমি এটুকু পর্যন্ত যা বুঝিয়েছি আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আরো যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে আশা করি আমার পরবর্তী যে কথাগুলো বলবো এর মাধ্যমে সেই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার চলে আসবে। আমি তোমাদের চ্যাট বক্স ক্লোজ করে দিচ্ছি। আর সময় দিচ্ছি না। নো ওয়ান। হ্যাঁ, চ্যাট বক্স ক্লোজ করে দিলাম। শুকরিয়া প্রিয় ভাই এবং বোনেরা। আমি খুবই আনন্দিত। হিউজ রেসপন্স। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। একজন টিচার তখন মানে তখন তার আমার ভাল লাগা হচ্ছে যখন আমার স্টুডেন্টরা আমাকে বুঝতে পারে এবং এটা আমার সার্থকতা। আমি তোমাদের ক্লাস নিয়ে যাব, তোমাদেরকে কিছু বোঝাতে পারবো না, তাহলে আমি ব্যর্থ।
এবং এ গুড টিচার মেক্স এ লেসন ইন্টারেস্টিং। একটা ভালো শিক্ষক পাঠদানকে আনন্দময় করে তোলে এবং সুন্দর করে তোলে। আমি যদি সেটা করতে না পারি সেটা আমার ব্যর্থতা। ঠিক আছে? আচ্ছা। তাহলে আমি কোথায় ছিলাম? ২০১৯ সালে মেডিকেল ভর্তি পরীক্ষা আসা যে টপিক গুলো সেখান থেকে তোমাদেরকে বললাম যে এই টপিক থেকে প্রশ্ন আসে। এবার আমি একটু আ ২০১৮ সালে মেডিকেল ভর্তি পরীক্ষা আসা প্রশ্নগুলো দেখি যে সেখানে কোন টপিক থেকে প্রশ্ন এসেছে, প্রশ্নগুলা কি ছিল। ঠিক আছে? দয়া করে তোমাদের কাছে যদি বই থাকে তোমরা বইতে ৬৪৫ নম্বর পেইজে পাবা মেডিকেল ভর্তি পরীক্ষার কোয়েশ্চেনটা ২০১৮ সালের। আর যদি বই না থাকে কোনো সমস্যা নেই। তোমরা খাতা নিয়ে বসো, একটু টপিকটা নোট করবো। আমি আগে প্রশ্নগুলা বলি। প্রশ্নগুলা বলি তারপর আমি টপিক বলে দেব। যে প্রশ্নটা কোন টপিক থেকে এসেছে সেটা ক্লিয়ার করব পরে। আগে প্রশ্ন বলি এবং পাশাপাশি আমি অ্যান্সার বলে যাব। ওকে? আচ্ছা। যেমন ২০০০ আরেকটা বিষয় বলে রাখি ২০১৮ সালে কিন্তু আন্তর্জাতিক ছিল। সেটা আমরা বাদ দিয়ে শুধু বাংলাদেশটা পড়ব। ওকে? বাংলাদেশ থেকে যে প্রশ্নগুলো এসেছে শুধু সেগুলা বলব। ২০১৮ সালে বাংলাদেশ থেকে প্রশ্ন এসেছিল হচ্ছে ৫ টা। সে প্রশ্নগুলোর মধ্যে একটা ছিল ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা এই এর রচয়িতাকে, এই গানটির রচয়িতাকে। অ্যান্সার কি হবে? আমরা সবাই জানি দ্বিজেন্দ্রলাল রায়। ঠিক আছে? এরপরে প্রশ্ন এসেছিল যে মুজিবনগর সরকার গঠিত হয় কবে? আমরা জানি যে মুজিবনগর সরকার গঠিত হয় ১৯৭১ সালে ১০ এপ্রিল আর শপথ গ্রহণ করে ১৭ এপ্রিল। অ্যান্সার কি হবে? ১০ এপ্রিল ১৯৭১। সরকার গঠিত হয় ১০ এপ্রিল। ঠিক আছে? আচ্ছা, এরপরে প্রশ্ন এসেছে ১৮ সালে যে নিচের কোন জোড়াটি আয়তনের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম ক্ষুদ্রতম জেলা? মানে বাংলাদেশের বৃহত্তম ক্ষুদ্রতম জেলা কোনগুলো? অ্যান্সার হবে সবচেয়ে বড় জেলা হচ্ছে রাঙ্গামাটি আয়তনে, আর সবচেয়ে ছোট জেলা হচ্ছে আয়তনে নারায়ণগঞ্জ। ঠিক আছে? আচ্ছা। এরপরে প্রশ্ন এসেছিল বাংলাদেশ থেকে যে বাংলাদেশ কত সালে জাতিসংঘ সদস্যপদ লাভ করে? আমরা জানি যে ১৯৭৪ সালের ১৯৭৪ সালে বাংলাদেশ জাতিসংঘের ১৩৬ তম ১৯৭৪ সালে বাংলাদেশ জাতিসংঘের ১৩৬ তম সদস্যপদ লাভ করে। এরপরে প্রশ্ন এসেছিল বাংলাদেশ থেকে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বাংলাদেশ উদ্ভাবিত কোন পদ্ধতিকে স্বীকৃতি দেয়? ঠিক আছে? মানে হচ্ছে প্রতিরোধী ঔষধ চিকিৎসা ব্যবস্থায় বাংলাদেশ উদ্ভাবিত কোন পদ্ধতিকে স্বীকৃতি দেয়? অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে যক্ষ্মা। ঠিক আছে? আচ্ছা। এরপরে আ আমরা এই যে ২০১৮ সালে যে প্রশ্নটা এসেছিল, সেখান থেকে আমরা একটু দেখব যে ২০১৮ সালে প্রশ্নগুলা কোন টপিক থেকে এসেছিল। ঠিক আছে? আচ্ছা। তোমরা একটু যদি খেয়াল করো যে ২০১৮ সালে যে প্রশ্নগুলো এসেছিল, এর মধ্যে ১ম যে প্রশ্নটা, সে প্রশ্নটা কোত্থেকে আসছে? ১৮ সালের ১ম প্রশ্নটা ১৮ সালের ১ম প্রশ্নটা এসেছে সংস্কৃতি থেকে, সাহিত্য সংস্কৃতি থেকে। ওকে? এখান থেকে প্রশ্ন আসছে একটা। এরপরে মুক্তিযুদ্ধ থেকে ১৮ সালে প্রশ্ন আসছে ২ টা। মুক্তিযুদ্ধ থেকে ২ টা প্রশ্ন কি ছিল? একটা হচ্ছে যে আ মুজিবনগর সরকার গঠিত হয় কবে? আরেকটা হচ্ছে তোমার বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? ১৯৭৪ সালে। এটা মুক্তিযুদ্ধ টপিক থেকে আসা প্রশ্ন। মুক্তিযুদ্ধ যখন তোমরা পড়বা দেখবা মুক্তিযুদ্ধ অধ্যায় লাস্ট পেইজে বাংলাদেশ কবে কোন সংস্থার সদস্যপদ পায় সেটা বলা আছে। ঠিক আছে? এরপরে বৃহত্তম ক্ষুদ্রতম থেকে প্রশ্ন এসেছে একটা। ঠিক আছে? আরেকটা প্রশ্ন এসেছে সাম্প্রতিক থেকে। সাম্প্রতিক থেকে আসা প্রশ্নটা কি ছিল? এই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক স্বীকৃত যেটা সেটা ছিল সাম্প্রতিক থেকে আসা প্রশ্ন। তাহলে আমরা একটু আবার দেখি ২০১৮ সালে মেডিকেল ভর্তি পরীক্ষায় কয়টা টপিক থেকে প্রশ্ন এসেছে এবং টপিক গুলা কি? ৪ টা টপিক থেকে ৫ টা প্রশ্ন এসেছে। প্রশ্ন এসেছে ৫ টা, টপিক ছিল ৪ টা। টপিক গুলো কি ছিল? একটা হচ্ছে সংস্কৃতি, আরেকটা হচ্ছে মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ থেকে এসেছে ২ টা, বৃহত্তম ক্ষুদ্রতম থেকে আসছে একটা, আরেকটা এসেছে সাম্প্রতিক থেকে। ওকে? ডান। আশা করি বুঝতে পেরেছ। আমি আর এখন প্রশ্ন নিচ্ছি না। আমি ২০১৭ সালের কোয়েশ্চেন গুলো এনালাইসিস করার জন্য চলে যাব। তোমরা কাইন্ডলি একটু ২০১৭ সালের প্রশ্নগুলা যাদের কাছে বই আছে দেখো, আর যাদের কাছে বই নেই একটু খাতায় টপিক গুলো নোট করবা। ঠিক আছে? ২০১৭ সালে মেডিকেল ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞানের আন্তর্জাতিক থেকে প্রশ্ন এসেছিল ৩ টা, বাংলাদেশ থেকে এসেছিল ৭ টা। যেহেতু আমাদের আন্তর্জাতিক নেই, আমরা বাংলাদেশের ৭ টা প্রশ্ন এনালাইসিস করব। ২০১৭ সালে ১৮ না ১৭, ২০১৭ সালে বাংলাদেশ থেকে যে প্রশ্নগুলো এসেছিল তার মধ্যে একটা ছিল, হে বঙ্গভান্ডারে তব বিবিধ রতন। এটি কোন কবির রচনা? আমরা জানি যে এটা কবি মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভাষা কবিতার লাইন। এরপরে এসেছিল বাংলাদেশের জাতীয় ঔষধ শিল্পনীতির প্রধান উদ্দেশ্য কি? অ্যান্সার হবে ঔষধ শিল্পে দেশীয় কাঁচামাল ব্যবহার করা। তারপরে প্রশ্ন এসেছিল সালাম সালাম হাজার সালাম এই গানের শিল্পী কে? অ্যান্সার কি হবে? আব্দুল জব্বার। এই কোয়েশ্চেনটা যেহেতু আসছে আমার একটা ইন্টারেস্টিং বিষয় মনে পড়েছে তোমাদের সাথে শেয়ার করে রাখি। ২০১৭ সালে মেডিকেল ভর্তি পরীক্ষার পূর্বে রেটিনা কর্তৃক যে মডেল টেস্ট পরীক্ষার আয়োজন করা হয়েছিল,
2017 রেটিনার মডেল টেস্টের জিকে প্রশ্নটা আমি করেছিলাম, সাধারণ জ্ঞান প্রশ্নটা আমি করেছিলাম। সেখানে মডেল টেস্টের জন্য যে প্রশ্ন করেছিলাম সেখানে আমি এই প্রশ্নটা রেখেছিলাম এই জন্য যে তখন আব্দুল জব্বার মারা গেছিল ভর্তি পরীক্ষার পূর্বে। আব্দুল জব্বার মারা গেছে বিধায় উনার এই গানটাকে আমি মডেল টেস্ট পরীক্ষার প্রশ্ন রেখেছিলাম। ঠিক এভাবে যে সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণ, এই গানটি শিল্পীকে, অ্যান্সার কি হবে আব্দুল জব্বার। এই গানটা কিন্তু আমি মডেল টেস্ট পরীক্ষা রেখেছিলাম। হুবহু একদম কপি পেস্ট করা কোশ্চেন রিপিট হয়েছিল ফাইনাল পরীক্ষায়। তো ইনশাআল্লাহ এবছরে যে পরীক্ষা তোমরা ফেস করবে এমনও হতে পারে ইনশাআল্লাহ, যদি আল্লাহ সহায় হয় আমাদের সাথে, দেখবা আমরা যে প্রশ্নগুলো তোমাদেরকে করব পরীক্ষার জন্য, যেগুলো আমরা তোমাদেরকে পড়াবো, এমনও হতে পারে যে হুবহু একদম রিপিট হবে। আমরা তো বলেছি গত বছর 9টা প্রশ্ন কমন ছিল আমাদের লেকচার থেকে, ঠিক আছে? এবছর ইনশাআল্লাহ আশা করি তেমনই থাকবে। এরপরে আসি আমি 2017 সালে একটা প্রশ্নে যে বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে? অ্যান্সার কি হবে? মহামান্য রাষ্ট্রপতি। অনেকে এটি স্পিকার মনে করো না, সংসদের অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি। এরপর এসেছিল অধিবর্ষ ব্যতীত বাংলা বর্ষপঞ্জিতে 31 দিনের মাস কয়টি? লিপ ইয়ার। লিপ ইয়ার বা অধিবর্ষ ছাড়া বাংলা বর্ষপঞ্জিতে 31 দিনের মাস হচ্ছে 6টি। আগে 5টি ছিল, এখন আরেকটা মাস বাড়বে। মানে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, এই 5টা মাস ছিল আগে। এখন বাংলা একাডেমি বাংলা ক্যালেন্ডারে পরিবর্তন এনেছে। এখন আশ্বিন মাস যোগ হয়ে 6টা মাস হবে। তাহলে অধিবর্ষ বা লিপ ইয়ার ব্যতীত বাংলা বর্ষপঞ্জিতে 31 দিনের মাস কয়টি? 6টি। ঠিক আছে? এরপর প্রশ্ন এসেছিল যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত নারীদ্বয়ের নাম কি? অ্যান্সার হচ্ছে সিতারা বেগম এবং তারামান বিবি। সিতারা বেগম এবং তারামান বিবি। ঠিক আছে? আচ্ছা, আরেকটা প্রশ্ন বাকি আছে বাংলাদেশ থেকে, সেটা ছিল বাংলাদেশ ঢাকা টেস্টে অস্ট্রেলিয়াকে কত রানে পরাজিত করে? অ্যান্সার হচ্ছে 20 রানে। ওকে? আচ্ছা, তাহলে 7টা প্রশ্ন আমরা বলে ফেলছি। এখন আমরা একটু দেখব যে এই 7টা প্রশ্ন কোন কোন টপিক থেকে এসেছিল, টপিকগুলো কি ছিল। খেয়াল করো, একটু নোট করো পারলে। 2017 সালে 5টা টপিক থেকে 7টা প্রশ্ন এসেছিল। কয়টা টপিক থেকে 7টা প্রশ্ন এসেছিল? 5টা টপিক থেকে। সেই টপিকগুলো কি ছিল? 1 নম্বরে লেখো সাহিত্য সংস্কৃতি। সাহিত্য ও সংস্কৃতি থেকে 2017 সালে প্রশ্ন এসেছে হচ্ছে 3টা। সাহিত্য সংস্কৃতি থেকে 2017 সালে প্রশ্ন এসেছে 3টা। ঠিক আছে? 3টা প্রশ্ন কি কি ছিল? সালাম সালাম হাজার সালাম, এটা একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে হে বঙ্গভান্ডারে তব বিবিধ রতন, এটা একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে বাংলা বর্ষপঞ্জিতে 31 দিনের মাস কয়টি লিপ ইয়ার ছাড়া। এই 3টা প্রশ্ন এসেছে সাহিত্য সংস্কৃতি থেকে। তাহলে টপিক নাম্বার 1 সাহিত্য সংস্কৃতি, টপিক নাম্বার 2 হচ্ছে মুক্তিযুদ্ধ। এখান থেকে প্রশ্ন এসেছিল একটা, ওই যে সিতারা বেগম এবং তারামান বিবিকে নিয়ে। 2 নাম্বার টপিক কি? মুক্তিযুদ্ধ। 3 নম্বরে আসো সাম্প্রতিক। সাম্প্রতিক থেকে প্রশ্ন এসেছে একটা। ঠিক আছে? 4 নম্বরে হচ্ছে সরকার ব্যবস্থা। সরকার ব্যবস্থা থেকে প্রশ্ন এসেছে একটা। ঠিক আছে? আর 5 নাম্বার হচ্ছে খেলাধুলা, ওই যে ঢাকা টেস্ট। 5 নাম্বার হচ্ছে খেলাধুলা। খেলাধুলা থেকে প্রশ্ন এসেছে একটা। ওকে? আশা করি তোমরা নোট করতে পেরেছো। আমি আবার বলে দিচ্ছি, একটু যারা লিখতে পারো না আবার লিখে নাও। 7টা প্রশ্ন থেকে টপিক ছিল 5টা। সাহিত্য সংস্কৃতি থেকে আসছে 3টা, সাম্প্রতিক থেকে আসছে একটা, সরকার ব্যবস্থা থেকে আসছে একটা, মুক্তিযুদ্ধ থেকে আসছে একটা, খেলাধুলা থেকে একটা। ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আমি আর বেশি বছর এনালাইজ করব না। আমরা যখন ক্লাস নিব তোমাদেরকে তখন বিগত 10 বছরের প্রশ্ন এনালাইজ করে দেখাবো। আপাতত দৃষ্টিতে তোমাদেরকে 3 বছরের প্রশ্ন আমি এনালাইজ করে দেখালাম। এই প্রশ্নগুলোর আলোকে, গত 3 বছরের প্রশ্নের আলোকে তোমরা কি কি টপিকের উপর প্রিপারেশন নেবা তার একটা সামারি আমি বলে দিচ্ছি। হাতে গোনা কয়েকটা টপিক তোমরা এখন পড়তে থাকো, ইনশাআল্লাহ আশা করি তোমরা গেইনার হবা। ওকে? টপিকগুলো একটু নোট করো। ওভারঅল এখন কিন্তু কোনো বছর না, তোমরা কোন কোন টপিক পড়বা তার একটা সাজেশন লিখে নাও। টপিকগুলো কি কি হবে সেগুলো লিখো। ঠিক আছে? 1 নম্বর টপিক লেখো ইতিহাস ও মুক্তিযুদ্ধ। টপিক নাম্বার 1 ইতিহাস ও মুক্তিযুদ্ধ। ইতিহাস ও মুক্তিযুদ্ধ টপিক নাম্বার 1। টপিক নাম্বার 2 সাহিত্য ও সংস্কৃতি। টপিক নাম্বার 2 সাহিত্য ও সংস্কৃতি। টপিক নাম্বার 3 সাম্প্রতিক। টপিক নাম্বার 3 সাম্প্রতিক। সাম্প্রতিক কি পড়বা, কিভাবে পড়বা সেটা আমরা বলে দেব। ঠিক আছে? টপিক নাম্বার 4 খেলাধুলা। টপিক নাম্বার 4 খেলাধুলা। টপিক নাম্বার 5 সরকার ব্যবস্থা। টপিক নাম্বার 5 সরকার ব্যবস্থা। টপিক নাম্বার 6 ঐতিহাসিক স্থান এবং স্থাপনা।
নাম্বার 6 ঐতিহাসিক স্থান এবং স্থাপনা। নাম্বার 7 বৃহত্তম ক্ষুদ্রতম। নাম্বার 7 বৃহত্তম ক্ষুদ্রতম। আমি আবার রিপিট করতেছি, কারো স্কিপ হলে বা কারো মিস্টেক হলে আবার লিখে নাও। ইতিহাস ও মুক্তিযুদ্ধ, সাহিত্য সংস্কৃতি, সাম্প্রতিক, খেলাধুলা, সরকার ব্যবস্থা, ঐতিহাসিক স্থান এবং স্থাপনা, এরপর হচ্ছে বৃহত্তম ক্ষুদ্রতম। তোমরা একটু বলো তো, গত 3 বছরে এই টপিকগুলোর বাইরে একটাও কি প্রশ্ন এসেছে? একটা প্রশ্ন, নট এ সিঙ্গেল কোয়েশ্চেন তোমরা আমাকে দেখাতে পারবা যে এই টপিকগুলোর বাইরে থেকে আসছে। তার মানে এই টপিকগুলো থেকেই প্রশ্ন হবে, শতভাগ নিশ্চয়তা দেব না এইজন্য যে আরো কিছু টপিক আমাকে বাড়িয়ে পড়তে হবে। এগুলো ভালো করে পড়লেও কমপক্ষে 7-8টা কোয়েশ্চেন কমন পড়ে যাবে। কিন্তু আমরা যখন বিগত 10 বছরের টপিক এনালাইসিস করব, আরো 2-4টা টপিক বাড়বে। সেগুলো আমরা যখন তোমাদের নিয়মিত ক্লাসগুলো হবে তখন এগুলা বলে দেব এবং সেগুলোয় তোমরা আরো বিস্তারিত ইনফরমেশন পাবা। যেহেতু এটা বেসিক ক্লাস, তোমাদেরকে আপাতত এখন তোমরা কি পড়বা তার জন্য আমি টপিকগুলো দিয়ে দিলাম, তোমরা এগুলা পড়ো এখন। ঠিক আছে? আর যখন আমরা ফাইনালি মেইন ক্লাসগুলো নিব, সেগুলোতে আমরা আরো এলাবোরেটলি আলোচনা করে ইনশাআল্লাহ তোমাদেরকে হাতে কলমে শিখিয়ে দেব যে কি পড়তে হবে বা কিভাবে পড়তে হবে, এবং অনেকটা ক্লাসেই পড়া আমরা পড়ে ফেলবো। মানে ক্লাসে আমরা অর্ধেক পড়া শেষ করে ফেলবো। ঠিক আছে? আচ্ছা, প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আমার ইনিশিয়াল যে কথা সেটা কিন্তু আমি শেষ করে ফেলছি, এবং এটা ছিল মূল কথা যে আমাদের শিক্ষার্থী ভাই এবং বোনেরা হতাশায় ভোগে। সাধারণ জ্ঞান মনে করো অনেক কঠিন। আমি আশা করি আমাদের এ পর্যন্ত যেটুকু এনালাইসিস করছি, আমি আরো কিছু কথা বলবো, আমাদের আরো কিছু কাজ আছে তোমাদের সাথে। আমার মূল মানে হচ্ছে আমার ইন্ট্রোডাকশন শেষ। আমি ক্লাসে ফিজিক্যালি যখন ক্লাস নিই তখন আমি এভাবে ইন্ট্রোডাকশন দেওয়ার চেষ্টা করি, যে ইন্ট্রোডাকশনের মাধ্যমে একটা স্টুডেন্ট জিকে কে কোনোভাবেই কঠিনভাবে নিবে না। জিকে সবচেয়ে সহজ বিষয়, এবং সাধারণ জ্ঞানে তোমাকে 10 এ 10 তুলতে হবে। সাধারণ জ্ঞানে 10, ইংলিশে মিনিমাম হচ্ছে 12, 22 কত হলো? 22। সেখানে হচ্ছে 75 এ তুলবা হচ্ছে 60, 60। তাহলে 60 আর 22 কত? 82। তোমার স্কোর ওখানে কত থাকলো? 200, 282। তুমি ঢাকা মেডিকেলে চান্স তোমার কনফার্ম ইনশাআল্লাহ। ঠিক আছে? চান্স পাইয়ে দিলাম অনেককে। ওকে, আমার ইন্ট্রোডাকশনের উপরে কারো কোনো প্রশ্ন আছে কিনা, বুঝতে পেরেছো কিনা, কেমন লেগেছে? এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা, সবকিছু ঠিকঠাক ছিল কিনা তোমরা কমেন্ট করো। আমি একটু চ্যাট বক্স ওপেন করে দিচ্ছি, দ্রুত কমেন্ট করবা। প্রত্যেকে কমেন্ট করবা, ওকে? প্রত্যেকে কথা বলো, প্রত্যেকে কথা বলার চেষ্টা করো প্লিজ। একজনও থাকবা না যে একটা কমেন্ট করবা না মিনিমাম, ওকে? হ্যাঁ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ চলতেছে। কমেন্ট করতে থাকো, আমি এখন অফ করব না। মিনিমাম 1 মিনিট রাখবো, কমেন্টের জন্য মুক্ত রাখবো মিনিমাম 1 মিনিট। তোমরা কমেন্ট করতে থাকো, আমি পড়ি কমেন্ট গুলা, কি করতেছো কমেন্ট। আফ্রেদি হাসান মুন্না লিখেছো, ভাই বুকের উপর থেকে মনে হলো বোঝা নামিয়ে দিয়েছেন। শুকরিয়া ভাইয়া, অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ। এটাই আমাদের সার্থকতা। ভাইয়া সাজেশন টপিক গুলো কি আরেকবার বলবেন? নেটের সমস্যার কারণে বুঝতে পারিনি। অবশ্যই ভাইয়া, তোমরা চাইলে একবার কেন 1000 বার রিপিট হবে, তোমাদের জন্যই তো আমি সাজেশন টপিক গুলো আরো একবার বলে দিচ্ছি। ইতিহাস ও মুক্তিযুদ্ধ, সাহিত্য সংস্কৃতি, সাম্প্রতিক, খেলাধুলা, সরকার ব্যবস্থা, ঐতিহাসিক স্থান এবং স্থাপনা, জাতীয়, এরপর হচ্ছে বৃহত্তম ক্ষুদ্রতম। তোমাদের যদি কোনো কিছু বোঝে না আসে আমাদেরকে প্রশ্ন করবা, প্রশ্ন করার মাধ্যমে উত্তর খোঁজার চেষ্টা করবা, প্রশ্নের মাধ্যমে সমাধান। প্রশ্ন হচ্ছে জ্ঞানের দরজা। ইসলামের 4th খলিফা হযরত আলী বলেছেন যে প্রশ্ন হচ্ছে জ্ঞানের দরজা, প্রশ্নের মাধ্যমে আমরা আমাদের সব সমাধান করব। ফেসবুক গ্রুপে প্রচুর কোশ্চেন করবা, তোমরা তোমাদের শতভাগ আমার থেকে আদায় করে নেবে, এটা তোমার দায়িত্ব। ঠিক আছে? আমরা যদি কোনোভাবে ব্যর্থ হই, তোমরা আমার থেকে আদায় করে নিবা। ঠিক আছে? কোনোভাবেই যেন এমন না হয় যে তোমরা না বুঝে চলে গেছো। ঠিক আছে প্রিয় ভাই এবং বোনেরা, হাজার শুকরিয়া। আমি চ্যাট বক্স ক্লোজ করে দিচ্ছি, হাতে খুব বেশি সময় নেই। আমি বাকি সময়ে 2-1টা টপিক একটু তোমাকে দেখানোর চেষ্টা করব তোমাদেরকে যে কিভাবে পড়বো আমরা। ঠিক আছে? আশা করি তোমরা আরো প্লেজড হবা যে সাধারণ জ্ঞান যতটুকু কঠিন ভাবে নেই ততটা কঠিন নয়। ঠিক আছে? ততটা কঠিন নয়, সাধারণ জ্ঞান বেশ সহজ। এটা আমি একটু বোঝানোর চেষ্টা করব। আমি এখানে যে টপিকগুলো তোমাদেরকে লিখে দিয়েছি, হ্যাঁ, সেই টপিকগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা মনে হয় তোমাদের কাছে? ইতিহাস ও মুক্তিযুদ্ধ। ঠিক আছে? যে টপিকগুলো আমি তোমাদেরকে লিখে দিয়েছি তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা? ইতিহাস ও মুক্তিযুদ্ধ।
তো ইতিহাস মুক্তিযুদ্ধ টপিকটা আমরা যখন তোমাদেরকে পড়াবো, তোমাদের কাছে অনেকের কাছে মনে হবে যে হিউজ পড়াশোনা, হিউজ ইনফরমেশন মনে রাখে কিভাবে? আমরা কিছু, কিছু বিষয়কে খুব ইম্পোর্টেন্ট যে বিষয়গুলো আছে সেগুলোকে আমরা বিভিন্ন টেকনিকে নিয়ে আসবো, বিভিন্ন সূত্রে নিয়ে আসবো যেগুলো যাতে তোমরা খুব সহজে সেটা আত্মস্থ করতে পারো। ঠিক আছে? যেমন ধরো মুক্তিযোদ্ধাদের একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে তোমার কি বলে এটাকে? সেক্টর গুলা। ঠিক আছে? এখন তোমরা বলতে পারো যে ভাইয়া ১১ টা সেক্টর, এই সেক্টরের কমান্ডার গুলোর নাম কিভাবে মনে রাখবো? অনেক কমান্ডার এবং এগুলা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। গত বছরও এখান থেকে প্রশ্ন এসেছে যে যুদ্ধে কতটি সেক্টর ছিল? শুধু এটা না, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। আরো অনেকগুলা আ আ টপিক এমন আছে। ঠিক আছে? তাহলে এটা তোমরা কিভাবে পড়বা? আমি এখন তোমাদেরকে মুক্তিযুদ্ধের ১১ টি সেক্টর মুখস্থ করার একটা টেকনিক শিখিয়ে দিব। আমি এটা আমার খাতায় লিখে নিয়েছি। এখন খাতা থেকে ছবি উঠে তোমাদেরকে শেয়ার করতেছি। আ একটু খেয়াল করো। আমাদের রাসেল ভাইয়ের ছবি দেখা যাচ্ছে। ছবি আমি চেঞ্জ করি নাই। এটা থাকুক। আমার ছবি তোমরা আবারও দেখতে হবে না। ইনশাআল্লাহ তোমাদের মেইন ক্লাসগুলোতে দেখতে পাবা। এই যে তোমরা দেখতে পাচ্ছ আশা করি। এটা স্লাইড না, আমি খাতায় লিখে নিয়েছি। খাতায় লেখার কারণে হয়তো একটু এদিক সেদিক হতে পারে। কিছু যদি না বুঝে আসে আমি মুখে বলবো, লিখে নিবা। ঠিক আছে? সমস্যা নেই। যেভাবে আছে এভাবেই থাকুক। আমি এখানে লিখেছি মুক্তিযুদ্ধের ১১ টি সেক্টর কমান্ডারদের নাম মনে রাখার সূত্র। ঠিক আছে? তোমাদের যাদের কাছে বই আছে, তোমরা কাইন্ডলি বই খুলে বসতে পারো। যাদের কাছে বই নেই খাতা কলম নিয়ে বসতে পারো। বইতে এটা হচ্ছে তোমার মুক্তিযুদ্ধের সেক্টর গুলো আছে। আমি তোমাকে পেজ নাম্বার বলতেছি, একটু সময় দাও। 51 পেজ নং 51 খুললে তোমরা পেয়ে যাবা মুক্তিযুদ্ধের ১১ টি সেক্টর কমান্ডারের নাম। ঠিক আছে? পেজ নং 51। যাদের কাছে বই আছে বই নিয়ে বসো, যাদের কাছে বই নেই সমস্যা নেই, খাতা কলম নিয়ে বসো। ঠিক আছে? আমরা এখন ৫ মিনিট সময় লাগবে ক্লাসে বসেই আজকে আমরা ১১ টি সেক্টর কমান্ডারদের নাম মুখস্থ করে নিব। দেখো মুক্তিযুদ্ধে ১ নং সেক্টরটা ছিল চট্টগ্রাম অঞ্চলকে নিয়ে। সে ১ নং সেক্টরের কমান্ডার ছিল ২ জন, মেজর জিয়াউর রহমান এবং রফিকুল ইসলাম। এটাকে আমরা সূত্রে বলতেছি 0। ১ নং সমান 0, 0 মানে জিয়াউর রহমান এবং রফিকুল ইসলাম। আমার এখানে লেখার সুযোগ নাই। আমি ল্যাপটপে ক্লাস নিচ্ছি না, আমি ফোনে ক্লাস নিচ্ছি। গরিব মানুষ। যদি ল্যাপটপ থাকতো আমি তোমাদেরকে নিচে আন্ডারলাইন করে দেখাতাম। ঠিক আছে? 0 মানে জিয়াউর রহমান এবং রফিকুল ইসলাম। তোমরা আশা করি বুঝতে পারতেছো, নিচে আমি আন্ডারলাইন না করতে পারলেও। 0 0 মানে জিয়া এবং রফিক। ঠিক আছে? ২ নং সেক্টরে দেখো দেওয়া আছে খা টু হা। এই খা টু হা মানে কি? খাতে হচ্ছে মেজর খালেদ মোশাররফ, 2 মানে ২ নং সেক্টর, হাতে হচ্ছে মেজর এটিএম হায়দার। দেখো বই থেকে মিলিয়ে নাও ঠিক আছে কিনা। আমি কোনো ভুল বলতেছি কিনা বইতে মিলিয়ে নাও। ২ নং সেক্টর কমান্ডার ছিল, খাতে হচ্ছে মেজর খালেদ মোশাররফ আর হাতে হচ্ছে মেজর এটিএম হায়দার। ২ নং সেক্টর কমান্ডার ছিল মেজর খালেদ এবং মেজর এটিএম হায়দার। ঠিক আছে? এরপর ৩ নং সেক্টর দেখো, ৩ এর পাশে লেখা আছে সতিনো। সতিনো মানে কি? তালেব বসত হচ্ছে মেজর কে এম শফিউল্লাহ, ৩ মানে ৩ নং সেক্টর, নুত হচ্ছে মেজর নুরুজ্জামান। ৩ নং সেক্টর কমান্ডার ছিল মেজর কে এম শফিউল্লাহ এবং মেজর এ এন এম নুরুজ্জামান। ঠিক আছে? তোমরা পুরো নাম পড়তে হবে না। এদের পুরো নাম মুখস্থ না করলে আমাদের গুণ হবে না। ভর্তি পরীক্ষায় অপশন থাকবে, একটু মনে রাখলে চলবে। আমি মুখস্থ বিদ্যাতে উৎসাহ খুব বেশি করি না। একটু ভালো করে পড়লেই চলে। আর যেকোনো সংকেতে মনে রাখতে পারলেই হয়। কারণ এদের পুরো নাম মুখস্থ না পারলে আমাদের বিরুদ্ধে কেউ মামলা করবে না। শুধু সংক্ষিপ্ত নাম। যেমন সতিনু। সতিনু মানে কি বুঝবো? শফিউল্লাহ নুরু। শেষ। এনাফ। ৪ নং সেক্টরে দেখো আমি এখানে লিখেছি সূত্র ৪ সিট দাও। ৪ সিট দাও। ৪ মানে ৪ নং সেক্টর, সিট মানে মেজর সি আর দত্ত। মুক্তিযুদ্ধের ৪ নং সেক্টরের কমান্ডার ছিল মেজর সি আর দত্ত, যিনি সম্প্রতি মারা গেছে। ২৫শে আগস্ট তিনি মারা গেছে। খুব ইম্পোর্টেন্ট একটা প্রশ্ন সাম্প্রতিকের উপরে। আমি তোমাদের ফাইনাল মেইন যে ক্লাস নেব সেখানে অবশ্যই এগুলা ধরে বলে দেব যে কোনটা সাম্প্রতিক কেমন আসে বা কোন টপিকটা কিভাবে আসে। মেজর সি আর দত্ত সম্প্রতি মারা গেছে করোনার ভেতরে। এটা একটা সাম্প্রতিক গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আরেকজন মেজর আবু ওসমান চৌধুরী, উনার সম্পর্কে কথা বলবো একটু পরে। উনিও মারা গেছে। মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ছিলেন। তাহলে ৪ নং সেক্টর কমান্ডারটা কে ছিল? মেজর সি আর দত্ত। ৪ সিট দাও। ৪ মানে ৪ নং সেক্টর, সিট মানে মেজর সি আর দত্ত। ৫ নং সেক্টরে দেখো সূত্র লিখেছি ৫ মিশালে। ৫ মানে ৫ নং সেক্টর, মিশালে মানে মীর শওকত আলী। ৫ নং সেক্টরের কমান্ডার ছিল মেজর মীর শওকত আলী। মীর শওকত আলী। ঠিক আছে? আচ্ছা। ৬ নং সেক্টরে হচ্ছে আমি এখানে লিখেছি ছন্দ যে বাঁশিতে ৬টি ছিদ্র আছে। বাঁশিতে ৬টি ছিদ্র আছে। বাঁশিতে মানে বাসার। ৬টি মানে ৬ নং সেক্টর। ৬ নং সেক্টর কমান্ডার ছিলেন এয়ার কমান্ডার উইং এম কে বাসার। এত বড় নাম মনে রাখতে হবে না। শুধু মনে রাখবে বাসার। বাসার আঙ্কেল। এনাফ। ঠিক আছে? ৬ নং সেক্টর কমান্ডার কে ছিল? বাসার আঙ্কেল। ওকে? ৭ নং সেক্টর কমান্ডার ছিল দেখো আমি সূত্র লিখছি ৭ কাহন। ৭ মানে ৭ নং সেক্টর, কাহন মানে কাজী নুরুজ্জামান।
আমি এখানে যে নামগুলা বলতেছি এর বাইরেও দু একটা নাম বিভিন্ন জায়গায় বইতে পাবা, কোনো বইতে পাবা। ওগুলা তোমাদের পড়ার দরকার নাই। অনেক বিতর্কিত নাম আছে। আমি এখানে শুধু মেইন যারা কমান্ডার ছিল ওদের নামগুলো লিখেছি। এর বাইরে যে যদি কোনো ইনফরমেশন বা কোনো কমান্ডারের নাম কোনো বইতে পাও সেটা পড়ার দরকার নাই। ওকে? ৭ নং সেক্টরের কমান্ডার ছিল সাতকাহন মানে মেজর কাজী নুরুজ্জামান। ৮ নং সেক্টরের কমান্ডার ছিল ও আটমন। ওতে কি? ওতে হচ্ছে মেজর ওসমান চৌধুরী যিনি সম্প্রতি মারা গেছেন। চাঁদপুরে বাড়ি ছিল উনার। ওতে হচ্ছে মেজর আবু ওসমান। আর ৮ মানে ৮ নং সেক্টর, মন মানে মেজর এম এ মঞ্জুর। তাহলে ৮ নং সেক্টরের কমান্ডার কে ছিল? ওসমান আঙ্কেল আর মঞ্জুর আঙ্কেল। ঠিক আছে? ৯ নং সেক্টরের কমান্ডার কে ছিল? জনম। এই জনম মানে কি? জতে হচ্ছে মেজর আব্দুল জলিল আর মতে হচ্ছে এম এ মঞ্জুর। মেজর এম এ মঞ্জুর একমাত্র সেক্টর কমান্ডার যিনি ২টি সেক্টর কমান্ডার ছিলেন। ৮ নং ছিলেন মূল ৮ ছিলেন মূল কমান্ডার, ৯ ছিলেন ভারপ্রাপ্ত। তাহলে ৯ নং সেক্টর কমান্ডার কারা ছিল? জলিল আঙ্কেল আর মঞ্জুর আঙ্কেল। ঠিক আছে? জলিল আঙ্কেল আর মঞ্জুর আঙ্কেল। ১০ নং সেক্টরে কেউ সেক্টর কমান্ডার ছিল না। ওটা ছিল নো সেক্টর। মুক্তিযুদ্ধের একমাত্র সেক্টর যেখানে কোনো সেক্টর কমান্ডার ছিল না ওটা হচ্ছে ১০ নং সেক্টর। ওটা সেন্ট্রালি পরিচালনা করা হতো। ওখানে নিয়মিত কোনো কমান্ডার থাকতো না। এজন্য এটাকে এখানে শূন্য দিয়েছে। এরপরে হচ্ছে ১১ নং সেক্টর। ১১ নং সেক্টরের কমান্ডার ছিল মেজর হামিদুল্লাহ আর মেজর আবু তাহের। মেজর হামিদুল্লাহ তাহের। ঠিক আছে? তাহলে ১১ নং সেক্টর কমান্ডার কে ছিল? হাতা। হাতা মানে হামিদ আর তাহের। হামিদ আঙ্কেল আর তাহের আঙ্কেল। এনাফ। এদের বড় পদবি লকব মুখস্থ করার দরকার নাই। পরীক্ষায় ৪ টা অপশন থাকবে। অপশন দেখলে আমাদের মনে পড়ে যাবে। ওকে? আমি তোমাদের রিকোয়েস্ট করব যে আমি ক্লাস যে কাজটা করি, আমি ফিজিক্যাল ক্লাস নেওয়ার সময় স্টুডেন্টদেরকে অনেক পড়া ক্লাসে মুখস্থ করিয়ে ফেলি। আমি এখন অনলাইনে ক্লাস নিয়েও তোমাদেরকে এটা মুখস্থ করে ফেলতে চাই। তোমরা আমার সাথে প্রমিস করো যে যেখানে আছো ওখান থেকে ১ মিনিটের মধ্যে এই সূত্রগুলা, নাম লাগবে না, শুধু সূত্রগুলো মুখস্থ করে ফেলবা এবং আমি তোমাদের পড়া নিব। ঠিক আছে? দ্রুত। ১ নং ০, ২ নং খাটুহা, ৩ নং সতিনো, ৪ নং ৪ সিট দাও, ৫ নং ৫ মিশালে, ৬ নং ৬টি সিট আছে, ৭ নং ৭ কাহন, ৮ নং ও আটমন, ৯ নং জনম, ১০ নং শূন্য, ১১ নং হাতা। প্লিজ ১ মিনিট সময় দিলাম, দ্রুত মুখস্থ করো। প্রত্যেকে মুখস্থ করবা। এরপর আমি চ্যাট বক্স ওপেন করে দিব। সবাই অ্যান্সার করবা। আর তোমরা হয়তো মনে করতে পারো যে ভাইয়া কোথায় ঢাকায় বসে আছে, আমরা পুরো বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছি। উনি আমাদের দেখবে কিভাবে? প্রিয় রেটিনিয়ানরা, আমি বিশ্বাস করি রেটিনার প্রত্যেক স্টুডেন্ট শুধু ভালো শিক্ষার্থী না, তারা ভালো মানুষ। তোমরা অনেস্ট। ঠিক আছে? আমরা আমাদের অনেস্টির সাথে, আমাদের সততার সাথে কখনো বিশ্বাসঘাতকতা করতে পারি না। আমরা সত্যবাদী হব, আমরা সৎ হব এবং একজন ডাক্তার যে তিনি যদি সৎ হন, তিনি যদি নৈতিকতা সম্পন্ন মানুষ হন, তাহলে তার চেয়ে ভালো মানুষ আর কেউ হতে পারে না। ঠিক আছে? আমরা যখন ডাক্তারের কাছে যাই তখন তাকে অনেক সময় আল্লাহর পরে ডাক্তারের স্থান আমরা দেই। কিছু সময় আমরা দেখি যে ডাক্তারকে আমরা সৃষ্টিকর্তা থেকে উপরে নিয়ে যাই। ঠিক আছে? এখন চ্যাট বক্স ওপেন করার দরকার নাই। চ্যাট বক্স ওপেন করে দিয়েছে কে? চ্যাট বক্সটা এখন ওপেন করার দরকার নাই। চ্যাট বক্স আমি ওপেন করব। চ্যাট বক্স এখন ক্লোজ থাকুক। আমি আরেকবার বলে দিচ্ছি সূত্রটা। ১ নং ০, ২ নং খাটুহা, ৩ নং সতিনো, ৪ নং ৪ সিট দাও, ৫ নং ৫ মিশালি, ৬ নং বাসাতে ৬টি ছিদ্র আছে, ৭ নং ৭ কাহন, ৮ নং ও আটমন, ৯ নং জনম, ১০ নং শূন্য, ১১ নং হাতা। প্লিজ দ্রুত মুখস্থ করো। প্লিজ দ্রুত মুখস্থ করো। তোমরা যদি এখানে কেউ না দেখতে পারো সমস্যা নাই। আমাদের ক্লাস কিন্তু হবে। সেখানে আমি এটা স্লাইড করিয়ে দেখাবো। এখন আমি সময় পাইনি বিধায় আমি খাতায় লিখে তারপরে ছবি উঠাই দিলাম। প্রত্যেকে মুখস্থ করে আমি বিশ্বাস করি প্রত্যেকে কমেন্টে এগুলা লেখার চেষ্টা করবা। ঠিক আছে? আমি তোমাদের ২ মিনিট সময় দেব এটা অ্যান্সার করার জন্য। এবং আমি তোমাদেরকে আবার রিকোয়েস্ট করব প্লিজ কেউ নকলের আশ্রয় নিবা না। মুখস্থ লিখবা। আমি বিশ্বাস করি আমরা তোমাদের উপর যে আস্থা রাখি, বিশ্বাস রাখি সেটার প্রতিদান দিবা। ঠিক আছে? জীবনের সকল ক্ষেত্রে সৎ থাকার চেষ্টা করবা। সততার সাথে থাকার চেষ্টা করবা। নৈতিকতা সম্পন্ন মানুষ হওয়ার চেষ্টা করবা। আমাদেরকে মানুষ হতে হবে। ডাক্তার হওয়ার আগে মানুষ হতে হবে। ওকে? আমি চ্যাট বক্স ওপেন করে দিচ্ছি। প্রায় ১ মিনিট হয়ে গেছে। আ আমি আমার বিশ্বাস সকল ভাই-বোন রেসপন্স করবে। ওকে? লেটস গো। স্টার্ট। যে যেভাবে পারো সেভাবে লিখে সমস্যা নেই। একসাথে পারলেও হবে অথবা একটা করে লিখতে হবে অ্যাজ ইওর ইচ্ছা। অ্যাজ ইওর ইচ্ছা, অ্যাজ ইওর উইশ। মাশাআল্লাহ, চমৎকার রেসপন্স। হ্যাঁ, লিখতে থাকো। তোমরা লিখতে থাকো। মাশাআল্লাহ লিখতে থাকো তোমরা। ঝড়ের বেগে রেসপন্স হচ্ছে। আ আ এটা আমার কাছে অনেক ভালো লাগে। শুধু অনলাইনে না, আমি ফিজিক্যালি যখন ক্লাস নেই, একটা টপিক শেষ করে যখন বলি কারা পারবে হাত তুলো। একটা ক্লাসে ৫০ জন স্টুডেন্ট থেকে যখন ৪০ জনই হাত তুলে সেটা আসলেই টিচার হিসেবে আমাদের কাছে ভালো লাগার।
এখানে মনে হচ্ছে সবাই অ্যান্সার করতেছে, সবাই কেয়ারফুল ছিলা। আহ, আরো 30 সেকেন্ড সময় দিলাম, আরো 30 সেকেন্ড সময় পাবা, লিখতে থাকো। আমার কাছে আরো ভালো লাগতো যদি আমি তোমাদের নামগুলো পড়ে শোনাতে পারতাম, কিন্তু তোমরা বুঝতে পারতেছো তোমরা 2000+ স্টুডেন্ট এখানে উপস্থিত আছো। আমার এত হিউজ এবং এত দ্রুত ইয়ে আসতেছে, রেসপন্স আসতেছে যে আমি কুলাতে পারতেছি না, হাজার হাজার কমেন্ট পড়তেছে, আমি কুলাতে পারতেছি না যে নাম পড়ার সুযোগ পাচ্ছি না। যদি স্টুডেন্ট সংখ্যা কম হতো, সেকেন্ডে আমাদের ক্লাস নেওয়ার সময় নাম ধরে ধরে বলে যে এই 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 কমেন্ট করেছে, এই কমেন্ট করেছে, সে তখন বলা যায়, কারণ স্টুডেন্ট এখানে কম থাকে। কিন্তু ফার্স্ট টাইম আমার স্টুডেন্টদের ক্লাস নেওয়ার সময় এই নাম ধরে বলাটা একটু ডিফিকাল্ট। যদি আমাদের অনেক ছোট ভাই বোন নাম ধরে বললে একটু খুশি হয় যে ভাই আমি অ্যান্সার করেছি, আমাকে একটু স্মরণ করেন। তো প্রত্যেককে কৃতজ্ঞতা জানাচ্ছি যারা অ্যান্সার করেছো। অনেক ধন্যবাদ। আমি চ্যাট বক্স ক্লোজ করে দিচ্ছি, দুঃখিত। আমি আরো একটু কথা বলবো, চ্যাট তোমাদেরকে সময় দিলে আমার কিছু কথা হয়তো বাকি থেকে যাবে। অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, শুক্রিয়া, জাযাকাল্লাহ। সৃষ্টিকর্তা আমাদেরকে উত্তম প্রতিদান দিক। ঠিক আছে, এখানে যে সকল শিক্ষার্থী ভাই এবং বোনেরা আছো, তোমরা পড়তে বসার সময় যারা মুসলিম আছো আর কি, মুসলিম যারা নিয়ে তোমার সমস্যা নেই, তোমরাও এভাবে পড়তে না পারলে অন্তত মুখে মুখে অন্যভাবে তুমি পড়ে নিবা। আমরা একটা দোয়া পড়ে পড়তে বসি, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি রব্বি জিদনি ইলমা। এটা পড়ে পড়তে বসার চেষ্টা করবা, ওকে? আর যারা অন্য ধর্মের আছো, তোমরা তোমাদের ধর্ম অনুযায়ী বা তুমি যেটা ভালো ফিল করো সে অনুযায়ী তুমি পড়ার পূর্বে একটু আহ সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা দিয়ে পড়া শুরু করবা, তাহলে ইনশাল্লাহ পড়া বেশি মনে থাকে। আরেকটা চিকন কথা বলে রাখি, এটা সূত্র না, কিন্তু এটা ইফেক্টিভ। পড়তে বসার আগে অজু করে পড়তে বসিয়ে, তাহলে মুখস্থ হয় বেশি। ঠিক আছে, অজুর থাকার চেষ্টা করবো, তাহলে সেটা মনে থাকে বেশি, মুখস্থ হয় বেশি। ওকে, তাহলে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করার চেষ্টা করলাম যে মুক্তিযুদ্ধের 11টি সেক্টর কমান্ডার নামগুলা, আমি এটা শুধু সামান্য শেয়ার করলাম। আমরা বিস্তারিত ক্লাসে বাকিটা শেয়ার করব। আমি আরেকটা বিষয় শেয়ার করতে চাই। এটা তো গেল ইতিহাসে মুক্তিযুদ্ধ পার্টের বিষয়, তাই ঠিক আছে। ধরো ইতিহাসের আরেকটা অংশ আছে মোগল সাম্রাজ্য। ঠিক আছে, মোগল সাম্রাজ্য নামে একটা ইতিহাসের অংশ আছে, সেখান থেকে পরীক্ষা প্রশ্ন আসে। আমি সেখান থেকে মুঘল সাম্রাজ্যের তোমাদের একটা সূত্র শেয়ার করি, কিভাবে সেটা আমরা পড়বো, মুঘল সাম্রাজ্যের ইতিহাসটা কিভাবে আমরা পড়বো একটু তোমাদেরকে শেয়ার করি। দেখো, এটা তোমরা অনেকেই পারো, তারপর আমি একটু তোমাদেরকে দেখাই দিচ্ছি। বাবার হইল একবার জ্বর, সারিল ঔষধ ব্যতীত। বাবার হইল একবার জ্বর, সারিল ঔষধ ব্যতীত। এই সূত্র পড়ার মাধ্যমে আমরা সকল মুঘল সম্রাট সম্পর্কে জানতে পারি, এবং তারা কার পরে কি আসছে এটা আমরা বুঝতে পারি। যেমন বাবার মানে সম্রাট বাবর, হইল মানে সম্রাট হুমায়ুন, একবার মানে সম্রাট আকবর, জ্বর মানে সম্রাট জাহাঙ্গীর, সারিল মানে সম্রাট শাহজাহান, ঔষধ মানে সম্রাট আওরঙ্গজেব, এরপরে ব্যতীত মানে সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ। ঠিক আছে, এই ধরনের এখান থেকে মেডিকেলে প্রশ্ন আসে, ইতিহাস থেকে মেডিকেলে প্রশ্ন আসে। ঠিক আছে, যেমন প্রশ্ন এই টপিক থেকে মেডিকেল আসে একটা প্রশ্ন বলি, প্রাচীন আমলে মুঘলদের সময়ে প্রধান বিচারপতিকে কি নামে ডাকা হতো? একটা প্রশ্ন দেখিও আছে কিনা। ওনাকে বলা হতো কাজী-উল কুজাত। ঠিক আছে, প্রধান বিচারপতিকে কাজী-উল কুজাত নামে ডাকা হতো। হ্যাঁ, এভাবে আমরা সূত্রের মাধ্যমে ব্যাখ্যা করব টপিকগুলা। ইতিহাস মুক্তিযুদ্ধ ছাড়া যখন আমরা বাংলাদেশে বাকি টপিকগুলা পড়াবো, যেমন ধরো আরেকটা সূত্র তোমাকে দেখাই কিভাবে আমরা পড়াবো। ধরো বাংলাদেশ পার্টটা পড়াচ্ছি, সেটা পড়াতে গিয়ে আমি খাতায় নোট করে একটা জিনিস তোমাদেরকে দেখাই। এটা একটু দেখো, এটা একটু দেখো। এখানে আমি বাংলাদেশের এটা খুব ছোট্ট একটা কথা, উপরে দেখো লেখা আছে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। ঠিক আছে, আর নিচে লিখেছি বানর চাপা দেয় পঞ্চগড় বাজারে। বানর চাপা দেয় পঞ্চগড় বাজারে। তোমার কাছে মনে হতে পারে একটা মাত্র লাইন, এটা আর কি গুরুত্বপূর্ণ? এই একটা লাইনের মধ্যে 10টা প্রশ্নের অ্যান্সার আছে। ঠিক আছে, 10টা না আরো বেশি। তোমার হচ্ছে 3টা করে 3 ছাড়া 12টা প্রশ্নের অ্যান্সার আছে এই একটা লাইনের মধ্যে। ঠিক আছে, এটা হচ্ছে ইতিহাস মুক্তিযুদ্ধের বাইরে যখন আমরা অন্যটা বাংলাদেশ টপিকটা পড়বো তখন এমন একটা বিষয় পাবো। আমরা জানি যে বাংলাদেশের যে সীমানা 1,47,000, বর্তমানে হচ্ছে 610 বর্গ কিলোমিটার।
এটার সীমান্তবর্তী যে জেলাগুলো আছে, আমি তোমাদেরকে প্রথমে বলে রাখি যে বাংলাদেশ ভৌগোলিকভাবে দুটি দেশ দ্বারা বেষ্টিত, ভারত এবং মায়ানমার। ভারত এবং মায়ানমার। ভারতের সাথে আমাদের সীমান্তবর্তী জেলা হচ্ছে 30টি, মায়ানমারের সাথে হচ্ছে 3টি। 30 আর 3 হওয়ার কথা ছিল 33টি, বাট এখানে 32টি হবে। যদি কেউ তোমাকে প্রশ্ন করে বলো তো কখন 30 আর 3 32 হয়, বলবা যখন সীমান্ত কাউন্ট করা হয় তখন 30 আর 3 32 হয়। কারণ রাঙামাটি হচ্ছে কমন জেলা যার সাথে ভারতেরও যোগাযোগ আছে, মায়ানমারেরও যোগাযোগ আছে, এই জন্য এটা একটা কাউন্ট হবে। তাহলে কখন 30 আর 3 32 হবে, যখন সীমান্ত কাউন্ট করা হবে তখন 30 আর 3 32 হবে। এখন তোমাদের প্রশ্ন হতে পারে ভাইয়া সেটা বুঝতে পারলাম, কিন্তু বানর চাপা দেয় পঞ্চগড় বাজার, এটার মানে কি? এটার মানে হলো এই ছন্দের মাধ্যমে আমরা পুরো বাংলাদেশের সীমান্তবর্তী যে জেলাগুলো আছে 4টা জেলা, এটা মুখস্থ করে ফেলবো। বাংলাদেশের সবচেয়ে পূর্বের জেলা, উপরে দেখো লেখা আছে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। সবচেয়ে পূর্বের জেলা হচ্ছে বানর মানে বান্দরবান। বুঝতে পেরেছো? সবচেয়ে পূর্বের জেলা হচ্ছে বানর মানে বান্দরবান। সবচেয়ে পশ্চিমের জেলা হচ্ছে চাপা মানে চাঁপাইনবাবগঞ্জ। সবচেয়ে উত্তরের জেলা হচ্ছে পঞ্চগড়। আর সবচেয়ে দক্ষিণের জেলা হচ্ছে বাজার মানে কক্সবাজার। ঠিক আছে? আমি আবার বলতেছি, সবচেয়ে পূর্বের জেলা হচ্ছে বানর মানে বান্দরবান। সবচেয়ে পশ্চিমের জেলা হচ্ছে চাপা মানে চাঁপাইনবাবগঞ্জ। সবচেয়ে উত্তরের জেলা হচ্ছে পঞ্চগড়। আর সবচেয়ে দক্ষিণের জেলা হচ্ছে বাজার। আর মধ্যখানে আমি এখানে দায়ে বসাইছি ছন্দ মেলানোর জন্য। বানর চাপা দেয় পঞ্চগড় বাজারে। ঠিক আছে? আচ্ছা, এবারে তোমাদের প্রশ্ন হতে পারে যে ভাই আমরা এখানে 4টা প্রশ্ন অ্যান্সার পেলাম, তাহলে আরো বাকি 6টা প্রশ্ন, আরো বাকি 8টা প্রশ্ন কই? ঠিক আছে? 4টা প্রশ্ন কি কি? বাংলাদেশের সবচেয়ে পূর্বের জেলা কোনটি? বান্দরবান। সবচেয়ে পশ্চিমের জেলা কোনটি? চাঁপাইনবাবগঞ্জ। সবচেয়ে উত্তরের জেলা কোনটি? পঞ্চগড়। সবচেয়ে দক্ষিণের জেলা কোনটি? বাজার মানে কক্সবাজার। তাহলে অ্যান্সার পেয়ে গেছো 4টা প্রশ্নের। এবারে যদি আমি প্রশ্ন করি বাংলাদেশের সবচেয়ে পূর্বের থানা কোনটি? অ্যান্সার কি হবে? বান্দরবানের থানচি। এটা আমি এখানে দেখাই নাই, এটা আমি তোমাদের ফাইনাল ক্লাস নেওয়ার সময় বলবো। বান্দরবানের থানচি হচ্ছে সবচেয়ে পূর্বের থানা। বানরের নিচে লেখা থাকবে থানচি। সবচেয়ে পশ্চিমের থানা কোনটি? চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ। ঠিক আছে? সবচেয়ে উত্তরের থানা কোনটি? পঞ্চগড়ের তেতুলিয়া। সবচেয়ে দক্ষিণের থানা কোনটি? কক্সবাজারের টেকনাফ, যে নদীর নাম, যে থানার নামকরণ করা হয়েছে নাফ নদীর নামে। আমি আবার বলতেছি, যদি প্রশ্ন করা হয় সবচেয়ে পূর্বের থানা কোনটি বাংলাদেশের, আনসার হবে থানচি। এটা বাংলাদেশের সবচেয়ে ছোট থানা জনসংখ্যায়। সবচেয়ে পশ্চিমের থানা কোনটি? আনসার হবে চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ। সবচেয়ে উত্তরের থানা কোনটি? আনসার হবে তেতুলিয়া। সবচেয়ে দক্ষিণের থানা কোনটি? আনসার হবে টেকনাফ। এবারে আসো, তাহলে আমরা কয়টা প্রশ্ন অ্যান্সার পেলাম? 4টা। এর আগে বেশি 4টা, এখনো 4টা, কয়টা হলো? 8টা। বাকি 4টা, এরপরে বাকি 4টা প্রশ্ন কি হবে? যদি প্রশ্ন করা হয় বাংলাদেশ সবচেয়ে পূর্বের স্থানের নাম কি? সবচেয়ে পূর্বের স্থানটা কোনটা বাংলাদেশের? অ্যান্সার হবে আখাইনঠং। অ্যান্সার কি হবে? আখাইনঠং। সবচেয়ে পশ্চিমের স্থান কোনটি? বাংলাদেশ সবচেয়ে পশ্চিমের স্থান কোনটি? অ্যান্সার হবে মোনাকোসা। অ্যান্সার কি হবে? মোনাকোসা। বাংলাদেশের সবচেয়ে উত্তরের স্থান কোনটি? অ্যান্সার কি হবে? জায়গিরিজাত। এটা অনেকে বাংলা বান্ধা বলে। সবচেয়ে উত্তর ইউনিয়ন হচ্ছে বাংলা বান্ধা। আমরা ইউনিয়ন বলেছি না, আমরা বলেছি সবচেয়ে উত্তরের স্থান, মানে যেটার পরে ভারত। তাহলে সবচেয়ে উত্তরের স্থান কোনটা? অ্যান্সার কি হবে? জায়গিরজাত। আর সবচেয়ে দক্ষিণের স্থান কোনটা? অ্যান্সার হবে ছেড়াদেব। ঠিক আছে? অ্যান্সার হচ্ছে ছেড়াদেব। ওকে, তাহলে 12টা প্রশ্ন অ্যান্সার আশা করি পেয়ে গেছো। প্রথম হচ্ছে জেলা, তারপরে থানা, তারপর হচ্ছে স্থান। অ্যান্সার কয়টা হলো? 12টা প্রশ্ন অ্যান্সার হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আমি তোমাদের ক্লাস শুরু করেছিলাম 4টা 5-এ। আমি ইনশাল্লাহ 5টা 5-এর মধ্যেই ক্লাস শুরু করব। অনেকে দেখা গেছে ক্লাস লং করলে বোরিং ফিল করে। আমি ক্লাস অনেক লম্বা নিতে বিশ্বাসী না। আমি চাই যে যে সময় আমাদেরকে বেড়ে যায় সেই সময়ের মধ্যেই সেরাটুকু উজাড় করে ভালো করে ক্লাস নেওয়ার জন্য। আমি আর খুব বেশি তোমাদের সময় নিব না, কিন্তু তোমাদেরকে রিকোয়েস্ট করব শেষ পর্যন্ত থাকতে হবে। আমি যতক্ষণ থাকি ততক্ষণ তোমাদেরকে থাকতে হবে। ঠিক আছে? আমি যদি আর 10 মিনিট থাকি তোমাকে 10 মিনিট থাকতে হবে। আমি আর 5 মিনিট থাকলে তোমাকে এখানে 5 মিনিট থাকতে হবে। যদি না থাকো তুমি লুজার হবা। ওকে? এখানে এখন পর্যন্ত আমি একটু দেখে নিই যে কতজন স্টুডেন্ট উপস্থিত আছো। আমি ফোনের মাধ্যমে ক্লাস নিচ্ছি, মোবাইলের মাধ্যমে। এজন্য আমার একটু আ দেখতে মাঝে, মাঝে একটু প্রবলেম হয়। একটু আস্তে দেখে ধীরে আসে, একটু স্লো কাজ করে। হ্যাঁ, এখনো আলহামদুলিল্লাহ প্রচুর স্টুডেন্ট উপস্থিত আছো। যারা আছো ঠিকঠাক ভাবে আছো। আমি আরো একটু সময় নিব। যেটুকু সময় নিব আশা করি তোমরা সাথেই থাকবা। কেউ লিভ নিবা না। ঠিক আছে? একটা ভাই বোনও লিভ নিবা না। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? আমার একটু নেট ডিস্টার্ব করতেছে। প্রিয় ভাই বোনেরা একটু কমেন্ট করো তো 10 সেকেন্ড। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি, আমি দেখতে পাচ্ছি তোমরা আমাকে শুনতে পাচ্ছ। আমার ফোনটা একটু স্লো কাজ করার কারণে, আর তোমাদের সংখ্যাও হিউজ। এইজন্য একটু আমার সমস্যা হচ্ছিল।
একটু স্লো কাজ করতেছিল আর কি, ভাবছিলাম কোনো আমার ডিসকানেক্ট হয়ে গেলাম কিনা। আশা করি সব ঠিকঠাক আছে। ঠিক আছে, ধন্যবাদ। আমি চ্যাট বক্স ক্লোজ করে দিচ্ছি। আমার অনেক স্লো কাজ করতেছে, তোমরা একটু ধৈর্য ধরো। আমার 10-15 সেকেন্ড সময় লাগতে পারে। আমি এখন একটা ব্ল্যাঙ্ক পেজে আছি, আমার কিছু শো করতেছে না আর কি। আবার যখন আমার ক্লাসে ইয়েতে ফিরে আসবো, আমি কথা বলা শুরু করব। জি, প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আমি যেখানে ছিলাম আমি তোমাদেরকে বাংলাদেশ অধ্যায়ের উপরে একটা ইয়ে দেখাচ্ছিলাম, সূত্র দেখাচ্ছিলাম। তো হ্যাঁ, প্রবলেম হচ্ছে অনেকের। আমারও একটু প্রবলেম হয়েছিল, এখন ঠিক হয়ে গেছে। আশা করি আর প্রবলেম হবে না। তোমরা এবারে তোমাদের কমেন্ট আপাতত একটু বন্ধ রাখি। জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, শোনাটা শুনতে ভালো লাগে। তোমরা রেসপন্স করার সময় কেউ ভালো আছে কিনা জিজ্ঞাসা করলে আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করবা। আমি আর ৫ মিনিট সময় নিব। ৫ মিনিটে আমি যে কথাগুলো বলবো একটু কেয়ারফুলি খেয়াল করো। আমি তোমাদেরকে যেটা রিকোয়েস্ট করব, তোমাদের যাদের কাছে বই আছে, বই তো আছে, যাদের কাছে বই নেই, তোমরা বই কালেক্ট করে নিবা। তোমরা এখন থেকে প্রতিদিন সেই কাজটা হচ্ছে ভালো, যে কাজটা মানুষ নিয়মিত করে, পরিমাণে কম হলেও। তোমরা হযরত আয়েশার নাম শুনে থাকবা, রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চেনো না এমন কোন স্টুডেন্ট এখানে নেই হয়তো, যারা মুসলিম আছো। অমুসলিমরা থাকলেও মুসলিম ভাই বোনেরা যারা আছে কোনো সমস্যা নেই। আয়েশা হচ্ছে আমাদের মহানবীর স্ত্রী ছিলেন। তিনি মহানবীকে জিজ্ঞাসা করেছিলেন যে কোন কাজটা উত্তম? তিনি বলেছেন, যে কাজটা মানুষ নিয়মিত করে সেটা পরিমাণে কম হোক। ঠিক আছে? এটা ধর্ম পালনের ক্ষেত্রে বলেছিলেন। তো আমি তোমাদের রিকোয়েস্ট করব যে তোমরা এখন থেকে, আমি যে টপিক গুলো তোমাদেরকে দিয়ে দিলাম, আমি তোমাদেরকে যে টপিক গুলো দিয়ে দিলাম, তোমরা এখন থেকে সবগুলো টপিক ধরে, ধরে, খুব বেশি না, ২৪ ঘন্টা সময় পাচ্ছ। ২৪ ঘন্টার মধ্যে মিনিমাম তোমরা ১২ ঘন্টা তো পড়বা, তাই না? মিনিমাম ১০ থেকে ১২ ঘন্টা পড়বা। সেখান থেকে মাত্র ১ ঘন্টা সময় তুমি সাধারণ জ্ঞানের জন্য রাখো। কেউ ১০ ঘন্টা পড়বা, কেউ ৮ ঘন্টা পড়বা, কেউ ১২ ঘন্টা পড়বা। পড়াশোনা ঘন্টা দিয়ে ইয়া হয় না, মাপা যায় না। দেখা গেছে একজন ১ ঘন্টা পড়ে হিউজ কভার করে ফেলতে পারে, আবার কেউ ২ ঘন্টা পড়ে কভার করতে পারে না। একজন ভোর রাতে উঠে ১ ঘন্টা যা পড়তে পারে, আরেকজন দেখা গেছে দিনে ৩ ঘন্টা পড়েও তা পড়তে পারে না। এই সময়টাতে অনেক বেশি পড়তে হবে। তো ঘন্টা ফ্যাক্ট না, আমি তোমাদের রিকোয়েস্ট করব যে ১০ ঘন্টা পড়ো, ১২ ঘন্টা পড়ো না কেন, জিকেটা সাধারণ জ্ঞান মিনিমাম ১ ঘন্টা সময় ধরে প্রতিদিন পড়ার চেষ্টা করো। ইনশাআল্লাহ ১ ঘন্টা পড়ে তুমি ২ মাস পড়ার পরে আমার বিশ্বাস যে তোমার পড়ার আর কিছু থাকবে না, এবং একটা পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে তোমরা এক্সাম হলে যেতে পারবা। এটা তো আমাদের মাত্র বেসিক ক্লাস। আমরা এখানে জাস্ট ধারণা দেওয়ার চেষ্টা করেছি। মেইন যে ক্লাসগুলো হবে, একেকটা ক্লাস তোমার ১.৫ থেকে ২ ঘন্টা করে হবে, ৪ টা লেকচার উপর হবে জিকের উপরে। ইনশাআল্লাহ সেখানে আমরা আমাদের সর্বোচ্চ উজাড় করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো যারা এতক্ষণ ছিলা, তোমাদের সবাইকে আন্তরিক মুবারকবাদ। আমি এনএ মহিবুল্লাহ তোমাদের সাথে ছিলাম সাধারণ জ্ঞান নিয়ে। তোমাদের সাথে ইনশাআল্লাহ আবার দেখা হবে আমাদের যে মেইন ক্লাস, সেই ক্লাসে। ততটুকু পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করি। এখান থেকে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম আলাইকুম স্যার, তাহলে শেষ করে দিচ্ছেন আজকের মতো? জি, জি, শামীম ভাই। অনেক টাইম হয়ে গেছে, যেহেতু আ ওরা ইংলিশ আমি নিতে ক্লাস করছে, এরপর আবার আপনার ক্লাস করছে, তো অনলাইনে আসলে আসে এত ধৈর্য থাকাটাও অনেক কষ্ট। তারপরেও মনে হয় ক্লাসটা অনেক মজা লাগছে। এজন্য পার্টিসিপেন্ট পার্টিসিপেন্ট এখনো কিন্তু ভালোই আছে কমে নাই। আলহামদুলিল্লাহ। শুরুতে যাচ্ছিল, এখনো দেখছি আছে। হ্যাঁ, হ্যাঁ। ২০০০ এর মতো ছিল। এজন্য সমস্যা নাই ভাইয়া, তোমরা আগামী দিন আবার ক্লাস রুটিন এবং শিডিউল অনুযায়ী হবে। আমরা আশা করি তোমরা কোনো ক্লাস গ্যাপ দিবে না, কারণ যেহেতু পরীক্ষা হচ্ছে না, রেজাল্ট খুব দ্রুত দিক বা যখনই দিক, পরীক্ষার অ্যাডমিশনের জন্য হয়তো কম সময় দিতে পারে। এই জন্য তোমরা যতটুকু সময় পাও এই টাইমের মধ্যে নিজেদেরকে প্রস্তুত করবো আমরা আশা করি। এবং আমাদের টিচার এবং প্রত্যেক রুমের একজন করে তোমাদের ভাইয়া আছে, যারা সার্বিকভাবে ফোন দিয়ে তোমাদের খোঁজ খবর নেয়। যে যেভাবে সমস্যা ফেস করো, তোমাদের ভাইয়াদের কাছে ফোন দিয়ে জানতে পারবা। এরপরও কোনো সমস্যা না পাইলে তোমাদের ভাইয়ারা মানে বলছে হোয়াটসঅ্যাপে বা হচ্ছে অনলাইনে একটা টেলিগ্রাম, সব জায়গায় অ্যাটেন্ড আছে, তোমরা সবাই জয়েন করে নিছো এই গ্রুপে। ভাইদেরকে একটা নক দিলে মেসেজে অন্তত পক্ষে বিজি থাকলে পরে দেখতে পারবে। সমস্যাগুলো সমাধান করে তোমাদের নিজেদেরকে প্রস্তুত করবো আশা করি। এরপরে কোনো প্রশ্ন থাকলে তোমরা আগামী দিন তোমাদের রুটিন শিডিউল অনুযায়ী কোশ্চেন এবং অ্যান্সারের যে অপশনটা আছে, এখানে তোমরা কোশ্চেন করবা, আমাদের ভাইয়েরা থাকবে এক্সট্রা তোমাদের ওই কোশ্চেন গুলো অ্যান্সার দেওয়ার জন্য। সবাই সবার মতো ভালো থাকো, দোয়া করি সবাই, আশা করি সুস্থতার সাথে ক্লাসগুলো করতে পারবা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।